ওকে। আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে আমরা কি পড়েছি বলো? থিমেটিক কোশ্চেন। তো আজকের ক্লাসের শুরুতে আমি যে কথাটা দুইটা মেসেজ দিতে চাই। আমার মনে প্রাণে চিন্তা চেতনায় সবসময় থাকবে আমি অক্টোবরের ফার্স্ট উইকে পরীক্ষা দেব। পরীক্ষা আবার যখনই হোক আমি সেপ্টেম্বর মাসের মধ্যে আমার সব প্রস্তুতি শেষ করব। এবং অক্টোবরের ফার্স্ট উইকে যদি পরীক্ষা হয় আমি মেধা তালিকা 200 জনের মধ্যে থাকবো। এই স্পৃহা প্রতিদিন মনে রেখে পড়বা। গুনে গুনে আহ, গেল দিন, আর বাকি 45 দিন, আর বাকি 44 দিন, এভাবে করে একটা মানে টাইম লাইন, টাইম ফ্রেম তৈরি করে আমি প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর হলো সবার প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট যেটা থাকবে সেটা হলো শেষের 6টা মডেল টেস্ট মনে রাখবা, শরীফ স্যার এটা নির্দেশ করছে, অনুরোধ অনুরোধ না, দিতে হবে 6টা মডেল টেস্ট। তাহলে 6টা মডেল টেস্ট যদি দাও প্রত্যেকটা সাবজেক্টের উপরে, তুমি দেখবে যে টাইম কোন জায়গায় আমি কোন গ্যাপে পড়ে যাচ্ছি এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর প্রতিদিন আমার বিশ্বাস যে ইংলিশ ট্রান্সলেশন করতেছো, রিট্রান্সলেশন করতেছো, রচনা আমি সবগুলা ক্লাস শেষ করার পরে আমি আবার ওইভাবে আসবো, দেখবো যে একটা রচনা অনুবাদ করতেছি, এভাবে ধীরে ধীরে যাচ্ছি। আর একটা কাজ হলো, তোমরা যদি কেউ এর মধ্যে নাও করে থাকো, এখন কিন্তু টাইম আসছে, আমরা 2 ঘন্টার একটা প্যাসেজ সলভ করার একটা প্রতিশ্রুতি ছিল। এই ছিল কিনা বলো? একদিন ট্রান্সলেশন, একদিন রিট্রান্সলেশন, আরেকদিন হলো পার্ট এ, 2 ঘন্টা নিয়ে সলভ করব। এই প্রতিশ্রুতি কিন্তু আমাদের ছিল। এর এর মধ্যে কিন্তু কেউ তোমরা করছিলা? করো নাই? আজকে কি একজনও করো নাই? সমস্যা নাই। তাহলে কালকেই তোমার এটা দায়িত্ব, আজকে তো আমরা সলভ করবো একটা। কালকে মানে কালকে মানে বাংলাদেশ টাইম কালকে, কালকে 2 ঘন্টা সময় নিয়া পার্ট এ সলভ করবা। কমেন্ট বক্সে ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ বলো, মুখেও বলো কয়েকজন। ইনশাআল্লাহ স্যার। কালকে 2 ঘন্টা সময়, ইনশাআল্লাহ। আমি জানি না কখন দিবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। যেহেতু আমাদের আমাদের প্রতিশ্রুতি ছিল একদিন ট্রান্সলেশন একদিন রিট্রান্সলেশন, এটা আমি তো আমার ফরজ চলতেই থাকবে। যেহেতু আমরা অনেকে হয়তো মানে বিভিন্ন ইয়ার কারণে মিস করে ফেলছি, আর 2-3 দিন পর পর একটা 2 ঘন্টা পার্ট এ, পার্ট এ যেহেতু আমরা থিমেটিক কোশ্চেন এখন আমরা হাতে কলমে এটা সলভ করবো, তাহলে পার্ট এ ইয়া করবো। আমি আগামী ক্লাসে ওই যে আমি আগামী ক্লাসে লেটার টু এডিটরের কিছু মানে মানে কিছু যে লাইন লেখা যায় না, এই লাইন কয়েকটা দেওয়ার চেষ্টা করবো তোমারে আগামী ক্লাসে। হ্যাঁ, তারপরে এই যাবে ইনশাল্লাহ। দেখো তাহলে আগামী পরশুদিন আমার ফিডব্যাক দিও কোন কোন জায়গায় কয় মিনিট, মনে রাখবে টাইমটা লেখা রেখো। তোমার আমি প্রথম ক্লাসের জন্য একটু ছাড় দেই। কালকে 2 ঘন্টা তো লিখছো, টাইম 2 ঘন্টা, কিন্তু পার্ট এ শেষ করতে তোমার কত ঘন্টা সময় লাগছে দুইটাই লেখা রেখো, পুরোটাই সলভ করবা। তাহলে আমার নির্ধারিত টাইম 2 ঘন্টা, কিন্তু আমি শেষ করতে কতক্ষণ সময় লাগছে। আল্লাহর হস্তে এর মধ্যে মাঝখানে কোনো ব্যাঘাত ঘটায় যেন, খাইতে যাইও না, কেউ যেন তোমার ডাকে না ডাকে। পুরো পরীক্ষার এনভায়রনমেন্ট তৈরি করে দাও। যারা আমার কথা শুনবা, মানে আমি কথা বলি তো দিল সে জু বাত নিকালতি হয় আসর রাখতি হয়। আমি কোনো কথাই মুখ থেকে বলি না, নিজেটা ধারণ করি, সেটা বলি। অন্তর থেকে একটা বিশেষ দোয়া তোমার উপর থাকবে, পরীক্ষার হলে তুমি সেই রহমতটা ফিল করবা, বিশ্বাস করতে শুরু করো। শুধু কথাটা শুনে দিও। কালকে 2 ঘন্টা সময় লিখবা, আমার টাইম 2 ঘন্টা, কিন্তু আমার টাইমটা লাগলো 4 ঘন্টা লাগতে পারে, কোনো সমস্যা নিও না। এই 4 ঘন্টারে আমি উত্তরণ ঘটাবো 2 ঘন্টায়। ডান? হ্যাঁ, আমি ক্লাসে গেলাম। এভরিথিং ওকে? ওকে তো? ওকে স্যার। ঠিক আছে। উম, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার আসো, আমরা তো যাচ্ছি। আমি থিমেটিক কোশ্চেন গত ক্লাসে যেটা উম, ইয়ে করার কথা বলছিলাম তো, একটু গত ক্লাসের যদি আমার একটু সামারি করতে বলো, সামারিটা আমি 1 মিনিটে করি। আমরা ধরো প্রশ্ন পেয়ে গেলাম, প্রশ্ন হাতে পাইলাম, আবার একটু কল্পনা করি। প্রশ্ন হাতে পাওয়ার স্যার, পরে দেখো, দাঁড়াও, কথা বলো না আর, এখন একটু পরে বলো। প্রশ্ন হাতে পাইলাম, প্রশ্ন হাতে পাওয়ার পরে দেখো, ঘন্টার পর ঘন্টার আমি পুরো হিসাবটা দিই। প্রশ্ন হাতে পাইলাম, প্রথম 5 মিনিটে আমি প্রথম প্রশ্ন পাইয়ে আমি লেটার টু এডিটরের প্রশ্নটা পড়ে ফেললাম। এরপরে আমাদের কথা অনুযায়ী ট্রান্সলেশন রিট্রান্সলেশন গুলো দাগাই ফেললাম। রচনা কোনটা লিখবো সেটা নির্ধারণ করে মোটামুটি আমি এটা লিখবো, এটা মানসিক ভাবে ইয়ে করে ফেললাম, 5 মিনিটের কাজ যা যা করার করে ফেললাম। থিমেটিক কোশ্চেনে আসলাম। আমার এখন 10টা ঘড়ির কাটাই কাটা 10 ঘড়ি, 10টা 5 বাজে, আমি 10টা 50-এর মধ্যে আমার টাইম। তো 10টা 5-এ আমি শুরু করলাম। আমি থিমেটিক কোশ্চেনের প্যাসেজ না পড়া প্রশ্নগুলা পড়লাম। প্রশ্নগুলা পড়ার সাথে সাথে কিওয়ার্ড গুলো আমি আন্ডারলাইন করে ফেললাম, এরা কিওয়ার্ড।
প্রশ্নগুলা পড়ার সময় মনটা ঠিক করে রাখবো যে এই প্রশ্ন যদি আমি উত্তর নাও দেখতে পারি, দেখার যদি সময়ও না পাই, আমি মনে হয় এই প্রশ্ন উত্তর আমি পারি, আমি লিখে ফেলতে পারবো ইনশাল্লাহ। এই প্যাসেজ দেখা ছাড়া আমি লেখার মতো এটা আমার এবিলিটি আছে। এটা তোমার 50% আগাই ফেলবে। এই আত্মবিশ্বাসটা, এই যে সেলফ কনফিডেন্সটা, প্রশ্ন দেখেই এটা মনে মনে বলবা যে ইনশাল্লাহ আমি এটা পারবো, মনে হয় এটা এরকম উত্তর উত্তর হইতে পারে। মনে মনে ইয়ে করে ফেলবা, প্রশ্ন একটা অনুমিত উত্তর চিন্তা করে ফেলবা। দুই একটা যদি আমি প্যাসেজ দেখে নাও সময় পাই, দুই একটা আমি বানাইলেই ফেলবো। এই একটা মানসিক প্রস্তুতি নিয়ে তারপর বাকি সবগুলা প্রশ্ন একসাথে করে ফেলবো। সবগুলা প্রশ্ন ভালো করে পড়বো, বিশেষত সেন্টেন্স মেকিং বা ওই যেগুলো বলে দিলাম, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো আমি শব্দগুলা কোনটা অর্থ পারি না সেটা প্যাসেজের থেকে আমি পুরোটা আরেকবার দেখে হেল্প নেওয়ার চেষ্টা করবো। গেল। তারপরে প্যাসেজ শুরু করলাম, এবার প্রশ্নের সাথে প্যাসেজ মিলাই পড়বো। প্যাসেজের মধ্যে যেখানে যেখানে মিল আছে সেটাতে একটু বেশি করে মনোযোগ দেবো। একটু মাঝে মধ্যে বিশেষত কিছু প্রশ্ন কিছু অংশ এড়াইয়ে যেতে পারে, ওগুলো একটু দ্রুত চলে দিলাম। আচ্ছা, প্রশ্ন আমরা উত্তর লিখলাম, এখন আমরা উত্তর লেখা শুরু করলাম। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, যদি আসে এই ধরনের প্রশ্ন, যদি আসে, এর আগে মাঝে মধ্যে আসতো, প্রায় সময় আসছে, যদি আসে তাহলে আমরা এটাতে দুইটা আইডিয়া অ্যাড করব। একটা হলো মেইন মেইন আইডিয়া, আর একটা হলো সাপোর্টিং আইডিয়া। আমরা কোন ল্যাঙ্গুয়েজটা দেবো এটা গত ক্লাসে দেখেছি, আজকে আরেকবার প্র্যাকটিস করব। তো এটা আমি বলছি হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, বা হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ, এই প্যাসেজটা কোন বিষয় নিয়ে বলছে। এটা যদি আমি 1 নম্বরে লিখতে যাই, আমার ধারণা এটা আমি উপযুক্ত ভাবে লিখতে পারবো না। তুমি আমার কথার সাথে একমত কি না, হ্যাঁ বা না বলো। একদম হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্রশ্নের উত্তর পুরো প্যাসেজ সম্পর্কে ধারণা না নিয়ে লেখাটা কি যৌক্তিক না অযৌক্তিক সেটা বলো। অযৌক্তিক স্যার। অযৌক্তিক স্যার, মানে অযৌক্তিক। আমার 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 অযৌক্তিক। আমার আমার অবজারভেশন যেটা ছিল, আমি এই তোমার এসিউরেন্সের অনেকগুলো উত্তর লিখতে গিয়া, মানে আমি এসিউরেন্সের আমার কেন যেন আমরা উঠে দিতে জানি না। তো লিখতে গিয়ে আমি মনে করছি যে সবগুলো প্রশ্ন লেখার পরে মনে হয়েছে যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর উত্তরটা আর একটু অন্যভাবে হইতে পারতো। তো ঠিক আছে, যেহেতু যদি এক বাক্য উত্তর লিখতে তুমি প্রথমে লিখতে পারো, কিন্তু আমরা তো এখানে এক বাক্যে লিখবো না অবশ্যই। আমরা মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া যেহেতু লিখবো, অর্থাৎ পুরো অবস্থাটা। আর সর্বোপরি এই জায়গাটা খালি রেখা আমি গেলাম। আর আমি এও বলে দিচ্ছি যে তোমার বি থেকে শেষ পর্যন্ত সবগুলা প্রশ্ন একবার দেখলে, প্রশ্নগুলোর মধ্যে এই যে 10টা থিমেটিক কোশ্চেনের 4টা বা 5টা বা 10টা যে প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর দিকে চোখ বুলাইলেই তুমি বুঝবা যে কি পয়েন্ট গুলো কি কি হইতে পারে, সাপোর্টিং আইডিয়া কি কি হইতে পারে। ওকে। আর আরেকটা কথা, উম, আরেকটা হলো, তো আমরা উত্তর লিখবো অ্যানালিটিক্যাল, দুইটা প্রশ্নের মধ্যে একদম পুরো নিয়ে আলাদা আলাদা ইয়া রাখবো। আর একটা ভাইটাল কথা ছিল গত ক্লাসে, যেখানে আমরা কি করতে পারবো না বলো, যেখানে হোয়াই জাতীয় প্রশ্ন, হ্যাঁ, কারণ কি কি, কেন, কারণ, এই ধরনের প্রশ্নের উত্তর আমরা অবশ্যই পয়েন্ট আকারে লিখবো। এবং পয়েন্ট আকারের বৈধতার জন্য আমি এমসিটিভি দেখাইছি, এমসিটিভি কিভাবে ওই যে লেখা আছে পয়েন্ট করলে পুরো বিষয়টারে মানে সহজ এবং মূল পয়েন্টটা মনে পড়ে, মূল পয়েন্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে। এবং টাইটেল যদি লিখে, টাইটেলের ক্ষেত্রেও তোমরা আমরা একটা কি ব্যবহার করব সেখানে আমরা ইয়ে করতে পারি। কি করতে বলো, টাইটেলের একটা আমরা ল্যাঙ্গুয়েজ অলরেডি তৈরি করে রাখছি। অতএব চলো আমরা ইয়ে করি, এই সরাসরি। স্যার আই থিঙ্ক স্যার, মতামত জানতে চাওয়া হলে আই থিঙ্ক দিয়ে লিখতে মানা করছেন আপনি। স্যার এরকম কিছু মানে নমুনা তো আমাদের দিতেন স্যার, ভালো হতো। আসো না, কিছু আসো না, নমুনা পাইবা 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 পাইবা। তো আমরা প্র্যাকটিস করতে গেলে পাইবা। ওকে। এইটা যদি কেউ আমাদের আজকে যে আমি যে ক্লাসে দিছিলাম সেটা যদি কেউ সলভ করতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি নাও সলভ করতে পারো সমস্যা নাই। ওকে, হ্যাঁ। তো ইয়াটা হলো ইমপ্লিমেন্টিং বাংলাদেশ ডেল্টা ডেল্টা প্ল্যান। তো আমরা আমরা তো আমরা তো প্রথমে প্যাসেজ করবো, তাই না? প্রথমে প্যাসেজ করবো, এই তো নাকি? হ্যাঁ স্যার, কোয়েশ্চেন না স্যার, পড়বো। প্রথমে প্রশ্ন করবো। কোয়েশ্চেন করবো আচ্ছা, প্রথমে। কোশ্চেন পড়বো, চলো চলো আমরা কোশ্চেন গুলা পড়ি। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্রশ্ন যদি আসে আলহামদুলিল্লাহ মনে রাখবে, একটা ছক্কা মারা দিবে একটা, অন্য যারা যা লিখছে তার চেয়ে তুমি ভেরি ইউনিক হিয়ার। আচ্ছা, এটা আমরা উত্তরটা কিভাবে তৈরি করবো? আগে বলো হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট এর উত্তর আমরা আমাদের কথা অনুযায়ী, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্রথমে লিখবো না, আমি আগে প্রশ্নগুলা ভালো করে পড়বো এবং এটা শেষের দিকে লিখবো। ওকে। ফর হোয়াট পারপাস হ্যাজ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আচ্ছা তাহলে আমি কিন্তু অলরেডি জানি না গেছি তোমাদের এটার প্যাসেজ ডেল্টা প্ল্যান নিয়ে আছে, ফর্মুলেশন অফ ডেল্টা প্ল্যান, হ্যাঁ। তো এখন তাহলে আমি এখানে কি, আমি প্রশ্ন করার সময় পারপাস হলো আমার কি ওয়ার্ড, পারপাসটা হলো আমার কিওয়ার্ড। একটু
ওকে, একটু দাঁড়াও। ওকে, তোমার হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, তাহলে আমরা কি বললাম? হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট তো গেল এটা। ও, এটা হলো কিওয়ার্ডটা, হোয়াট ওয়াজ, ফর হোয়াট পারপাস হ্যাজ দ্য গভর্নমেন্ট, পারপাসটা হোয়াট পারপাসেস, তাহলে পারপাসটা আমরা বের করবো নাকি, বলো? হ্যাঁ বা না বলো? হ্যাঁ স্যার। জি স্যার। জি হোয়াট জি স্যার। হোয়াট কাইন্ড অফ লস অর নেগেটিভ ইম্প্যাক্ট কুড বাংলাদেশ ফেস, তাহলে বাংলাদেশ কোন কোন ধরনের ক্ষতির সম্মুখীন হবে, লস বা নেগেটিভ ইম্প্যাক্ট খোঁজ করবো। হোয়াট বেনিফিট উইল বাংলাদেশ উইল বি এবল টু এনজয় ইফ দ্য ডেল্টা প্ল্যান ইজ ইমপ্লিমেন্টেড। ওকে, আচ্ছা তুমি একটু আমারে বলো, এই প্রশ্নগুলো পড়ার, প্রশ্ন পড়ার আমরা শুধু কিওয়ার্ড পড়িয়ে চলে যাব, নাকি মাথায় একটা জিনিস খেলাবো যে এই প্রশ্নটা উত্তর মনে হয় যে বাংলাদেশে আহ, যদি ডেল্টা প্ল্যান ইমপ্লিমেন্ট হয় তাহলে কি কি ইয়ে হইতে পারে, এটা কি আমার পূর্ব জ্ঞান থেকে আমি কিছু লিখতে পারি, পারার এবিলিটি আছে কিনা বলো? লিখলে, জি স্যার, জি স্যার আছে স্যার। আচ্ছা জি লিখলে স্যার। স্যার, লিখতে পারবো। বলো, ডেল্টা প্ল্যান ইয়ে হইলে অন্তত পক্ষে বেকারত্ব তো হ্রাস পাবে, বা তোমার চাকরি, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এটা সত্য কথা কিনা বলো? জি জি স্যার। স্যার। তো অন্তত পক্ষে আমার অনুমানের সাথে এটা আমি চিন্তা করে ফেলবো যে এটা আমি লিখে ফেলতে পারবো। ইন হুইচ, তারপরে হলো ইন হুইচ সেক্টর অফ দা ওয়ার্ল্ড ব্যাংক, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কোন কোন সেক্টরে ইনভেস্ট করছে, তা আমি খোঁজ করবো ওয়ার্ল্ড ব্যাংক কোথায় ইয়ে করছে, আন্দোলন। তারপরে হোয়াট ইনিশিয়েটিভ হ্যাজ দ্য গভর্নমেন্ট টেক, তাহলে ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি ধরনের ইয়ে নিছে, ইনিশিয়েটিভ নিছে। আর আরেকটা কথা বলো, এখানে কি শুধু কি প্যাসেজের মধ্যে আমরা ইনিশিয়েটিভ শব্দটাই খোঁজ করব, নাকি ইনিশিয়েটিভ টাইপের কোনো শব্দ খোঁজ করব? স্যার, ইনিশিয়েটিভ বা এর সাথে রিলেটেড কোনো কাছাকাছি হ্যাঁ, কোনো মানে শব্দ। এই স্যার এই ইনিশিয়েটিভ কাছাকাছি নিয়ে শব্দটা যতগুলো আমরা ওয়ার্ড আছে স্যার সবগুলো আমরা খোঁজ ওকে, করবো। ওকে, 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 ডান, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা ওকে ডান, তাহলে এখন আসো, উম, বলো। তো আমি আমি শুধু একটা, এখানে এই বাক্যটার অনুবাদ তোমাদের কাছে জানতে চাই। এই বাক্যটা, বাংলাদেশ ফিচার, সময় দিলাম আমি, এই শুধু এতটুকুই আমি অনুবাদ করাবো, আর কোনো কিছু না। আমি এতে, তুমি রিট্রান্সলেশনের কথা তোমরা বলছো, তোমরা কি এই অংশটার অনুবাদ লিখছো কিনা, নাহলে আমি টাইম দিতে চাই, তাড়াহুড়ো করে লাভ নাই, আজকে সামান্য পড়া। এটা কি, এটা তোমরা কি কেউ লিখছিলে এটার অর্থ? না লিখলেও কোন ইমার্জেন্সি না, লিখছিলা? সেবা না হ্যাঁ বললো। স্যার। ওকে, এখন লিখো, শুধু এই দুইটা বাক্যের অনুবাদ লিখতে পারলে বুঝবো যে অনুবাদ একটা আর একটা তথ্য হয়েছে। বাংলাদেশ, একজন লাইনটা পড়ো, বাংলাদেশ ফিচার্স দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার ডেল্টা formed The by the delta is junction of formed by the junction of three great rivers, the Ganges, the Gangas, the Brahmaputra. Brahmaputra and the এটা স্যার Meghna। গ্যাংস আছে স্যার, গঙ্গা তো নাই স্যার। হ্যাঁ, The এটাই Brahmaputra গঙ্গা। and the Meghna. Out of Uh, every three Out of every three Bangladeshis, Bangladeshis, about about 110 million people live within this live delta and within. depend on it for their Okay, lives, for lives and livelihoods. okay, okay, livelihoods. okay, ওকে, খাতায় লিখো, এটাই পড়া, খাতায় লিখো অর্থটা। সময় 2 মিনিট। ইংলিশটা এমনি একটু কয়েকটা শব্দ লেখা রেখো, ইংলিশটা পরে লিখো। সময় 2 মিনিট।
আসসালামু আলাইকুম। কেউ লিখলে আওয়াজ দিও। হইছে। জি স্যার, হইছে। আর একটু সময় দিই। স্যার হয়েছে। বলো, একজন বলো কি লিখছো, কি লিখছো বলো। স্যার বাংলাদেশ হলো বিশ্বের বৃহত্তম আহ, নদী বদ্বীপ, যা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি নদী সংযোগ দ্বারা গঠিত হয়েছে। প্রতি তিনজনে দুইজন বাংলাদেশী, যার সংখ্যা প্রায় 110 মিলিয়ন, এই বদ্বীপ সংলগ্ন এলাকায় বসবাস করে এবং যারা তাদের জীবন ও জীবিকার জন্য এর উপর ফাইন। নির্ভরশীল। ওকে, তুমি মনে করো তোমার অনুবাদটা তুমি আরেকবার পড়ো, দেখো কোনো অসঙ্গতি আছে কিনা, তুমি পড়ো আরেকবার, পরে বলতেছি। আরেকজন বলো। আমি একটু স্যার বলি স্যার। বলো। স্যার হচ্ছে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এটি হ্যাঁ। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা তিনটি বৃহত্তম নদীর সংযোগে গঠিত। প্রতি হুম। তিনজন বাংলাদেশের মধ্যে দুইজন হিসেবে প্রায় 110 মিলিয়ন লোক এই বদ্বীপে বসবাস করে এবং জীবন ও আচ্ছা, জীবিকার জন্য এর উপর নির্ভর। ফাইন। তুমি আরেকবার দুইটা লাইনের মধ্যে কোনো সাংঘর্ষিক অনুবাদ করছো কিনা আরেকবার দেখো। আরেকজন, লাস্ট। পৃথিবীর সব থেকে বৃহৎ বদ্বীপ বাংলাদেশের অন্তর্গত, যেটি গঠিত হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মিলনের ফলে। পরের লাইনটা বলো। 110 মিলিয়ন মানুষের মধ্যে প্রতি তিনজনের দুইজন মানুষ এই বদ্বীপে বসবাস করে এবং তাদের জীবন ও জীবিকার জন্য এই বদ্বীপের উপর নির্ভর করে।
যাই যাই করছিল সবই ঠিক করছিল, কিন্তু দ্বিতীয় অনুবাদটা তো ভুল করে ফেলছে। আর একজন লাস্ট। বাংলাদেশে বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ রয়েছে, যা তিনটি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার সংযোগস্থলে গঠিত। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে স্যার পরের লাইনটা আর করি নাই, আমি পরে কারণ জয়েন করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা শোনো, যারা স্যার বলছো এইটা কি বাংলাদেশ। হবে? স্যার, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার তিনটি নদীর সংযোগস্থলে অবস্থিত বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। প্রায় হুম, 11 কোটি মানুষের 3 জনের মধ্যে 2 জন এই অঞ্চলে বসবাস করে তাদের জীবন জীবিকার জন্য। ওকে, হ্যাঁ। এখন আমার একটা প্রশ্ন উত্তর দাও। বাংলাদেশ যদি বৃহত্তম বদ্বীপ হয়, 2 আউট অফ 3 বাংলাদেশি, অ্যাবাউট 11, এই অ্যাবাউট দিয়ে যেটা বলছে না, এটা হলো মানে সব মিলে হলো 110 মিলিয়ন বাঙালি, 10 মিলিয়ন বাংলাদেশি এই বদ্বীপ জুড়ে বসবাস করে। তাহলে আমার প্রশ্ন হলো, 3 ভাগের 2 ভাগ এই বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, কথা বুঝো। তুমি বলছো বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, পারলাম। তাহলে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হইলে, আচ্ছা, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ মানছি। তাহলে তিনজন, প্রতি 3 জনের মধ্যে 2জন এই বদ্বীপে বাস করে, বাকিরা কোথায় বাস করে? প্রশ্ন। যারাই অর্থ স্যার লিখছো যে বাংলাদেশ হিল ট্রাইবস আছে, হিলি না না, এরিয়া। আমার কথা আগে শোনো। তুমি বলছো হিলি এরিয়া কি বাংলাদেশে না? যারা অর্থ করছো গঙ্গা, এই এই পদ্মা এগুলার সংযোগস্থলে গঠিত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, মানছি। প্রতি 3 জনের মধ্যে 2জন, মোট 11 কোটি মানুষ এই বদ্বীপ জুড়ে বাস করে, বাকি 6 কোটি কোন জায়গায়? স্যার বঙ্গোপসাগরে। ওইটা বাংলাদেশে বিশ্বের বৃহত্তম নদী স্যার বদ্বীপ রয়েছে, যা তিনটি মহান নদী এই গঠিত। না মানে, থ্যাংক ইউ, এই জন্য তোমার থ্যাংক ইউ বলছি তো। তাহলে যারা বলছো বৃহত্তম বাংলাদেশ বৃহত্তম বদ্বীপ, তারা কিন্তু 11 কোটি মানুষের হিসাব দিতে পারবা, বুঝছো কি না? ওই যে শেখ মুজিব যে বলছিল যে এত কোটি মানুষের জন্য কম্বল, আমারটা কই, তাই না? ওই যে এরকম আর কি। তাহলে তুমি 6 কোটি, আর 6 কোটির কোনো হিসাব নাই। 6 কোটিকে সোজা আয়না করে নিয়ে রাখতে হবে। ওকে, এবার আসো, তাহলে স্যার লাইনটা। তাহলে এটা কি হবে? হ্যাঁ, তাহলে চলো আমরা অর্থটা করি। আমি অবশ্যই সমাধান করে রাখছি, আমি অলরেডি সমাধান তোমার দিয়ে দিয়েছি সাথে সাথে। তাহলে বাংলাদেশ ফিচার্স দ্য ওয়ার্ল্ড, তাহলে বাংলাদেশ ফিচার্স মানে কি? দ্য রুম ফিচার্স, শোনো, দ্য রুম ফিচার্স 3 উইন্ডোজ, 3 ফ্যান্স অ্যান্ড 1 উইন্ডো, 1 ডোর। এর মানে কি দ্য রুম ইজ, নাকি রুমটা রয়েছে, কোনটা? রুমটি হয় নাকি দ্য রুমটি রুম রয়েছে? হ্যাজ। রুমটি রুমেটি রয়েছে। আছে। তো দা বাংলাদেশ ফিচার্স মানে বাংলাদেশ হ্যাজ, হচ্ছে কিনা বাংলাদেশ বৈশিষ্ট্যমণ্ডিত। মানে কি দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত, মানে বাংলাদেশের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটার মধ্যে কি আছে বলো? ডেল্টা, মানে রিভার ডেল্টা, পৃথিবীর বৃহত্তম রিভার ডেল্টা বাংলাদেশে রয়েছে। তাহলে আমি অর্থটা একটু আমরা কি খেয়াল করে দেখো। আমরা কি স্যার বদ্বীপ বলবো নাকি স্যার নদী বদ্বীপ বলবো, যেহেতু রিভার আছে? নদী বদ্বীপ বলো, বদ্বীপ মানে নদী বদ্বীপ বুঝায়, সমস্যা নেই। ওকে, হ্যাঁ। তা চলো, আমার আমি যে অর্থটা তৈরি করে রাখছি সেটা একটু মেলো, বলো। একজন উচ্চারণ, একজন করে শোনাও। বাংলাদেশে বাংলাদেশে রয়েছে রয়েছে বিশ্বের বৃহত্তম বিশ্বের বৃহত্তম বদ্বীপ, বদ্বীপ, যেটি গঙ্গা, গঙ্গা, ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এবং এবং মেঘনা এই মেঘনা এই তিনটি বড় তিনটি নদী বড় নদীর মিলিত মিলে। বা গঠিত হয়েছে। প্রতি 3 জন ওকে, বাংলাদেশের মধ্যে 2 জন, হ্যাঁ, দাঁড়াও তথা একটু থামো, এটা তুমি চাইলে লিখতে পারো। 11 কোটি। আহ, হ্যাঁ, আহ, 11 কোটি এটা মানুষ এটাও এই লিখতে পারো। বদ্বীপ জুড়ে বসবাস করে একজন একজন, এবং অনলি এখানে একজন। তাদের জীবন ও জীবিকা নির্বাহ করে। ওকে, হ্যাঁ। শোনো আমি বলি, অথবা তুমি এভাবে লিখতে পারো যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই 3টি নদীর মিলনস্থলে উম, গঠিত বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে রয়েছে, অথবা বিশ্বের বৃহত্তম বদ্বীপ দ্বারা বাংলাদেশ সুষমামণ্ডিত। ওকে, হ্যাঁ। বাংলাদেশের অন্যতম বৈশিষ্ট্য হলো এর রয়েছে এতে রয়েছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ, যেটি এই 3টি নদীর সংযোগস্থলে মিলিত হয়েছে, বা 3টি নদীর সংযোগস্থল দ্বারা গঠিত, এরকম। এরপরে হলো আবার একজন লিখছে যে 110, অনুবাদ কেন এটা করছো? টু, খেয়াল খেয়াল করে দেখো, লাইনটা ভালো করে না করে অর্থ করলে তো বিপদ হবে। টু আউট অফ টু আউট অফ এভরি 3 মিলিয়ন বাংলাদেশ, হাইফেন দিয়ে ব্যাখ্যা বলতেছে। প্রতি 3 জনের মধ্যে 2জন বাংলাদেশি, তথা প্রায় 11 মিলিয়ন। 11 মিলিয়ন অর্থ লিখলে আবার হবে না, বাংলা আমরা মিলিয়নের হিসাব করি না, বাংলা আমরা কোটি লাখ কোটিতে হিসাব করি। তাহলে প্রতি 3 জন বাংলাদেশির মধ্যে 2জন,
তথা প্রায় 11 কোটি মানুষ এই বদ্বীপ জুড়ে বসবাস করে, এন্ড এখানেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। কথাটা কি বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, হ্যাঁ, গ্যাপটা বুঝছো তো কোন জায়গায়? ওকে, আর একটা লাইনের অনুবাদ করতে দেবো, আর আমি অনুবাদ করতে দেবো না, আমি সরাসরি শুধু মুখে মুখে অর্থ বলবো। হ্যাঁ, মুখে মুখে অর্থ বইলা তারপরে ইয়ে করবো। আমি মুখে মুখে অর্থ বলবো আর কি। ওকে, এই জাস্ট এই দুইটা বাক্যের অর্থ করো। এই এই জাস্ট এজ দ্য, এই যদি এই বাক্যের ভার্ব না ধরতে পারো অর্থ করতে পারবো না, শিওর। ভার্ব না ধরলে অর্থ করতে পারবো না। সময় 2 মিনিট। দুইটা বাক্যের অর্থ লিখো। মনে রাখবেন, সরকার পরিবর্তন হলে কি ডেল্টা প্লেন পরিবর্তন হবে মনে করতেছো? না স্যার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি পরিবর্তন হবে? এগুলো পরিবর্তন হবে না। না স্যার। কুইক কুইক স্যার কুইক। পরিবর্তন না হলে এগুলা কি দিবে? এটাই তো টেনশন লাগতেছে। এটা তো ইউনিভার্সাল ইস্যু, এটা তো বাংলাদেশের, এটা তো এখানে তো রাজনৈতিক ইস্যু না তো এটা। ওকে, ঠিক আছে। এগুলো দেওয়ার চান্সই বেশি এখন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলাতে থাকবে, এগুলোতে সরকার চেঞ্জ হলে দুর্নীতি, ভালো ভালো উদ্যোগ গুলোতে চলে, মেট্রো রেল ভেঙে ফেলবা তুমি, ব্লু পদ্মা ইকোনমি সেতু ভেঙে ফেলতে এগুলো হবে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো ইতিবাচক, তাছাড়াও তো এগুলো দেবো। স্যার আরো অনেক কিছু আছে যেগুলো দেওয়ার মতো, রাজনৈতিক বিষয় ছাড়াও। এখানে অ্যাড হবে দুর্নীতি, আমি বলে রেখেছি, মানে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে লুটপাট দুর্নীতি ওইগুলা অ্যাড হবে। আর উন্নয়ন কর্মকাণ্ড বাংলাদেশ সঠিক পথে ছিল, যেগুলো করা হয়েছে উচ্চাভিলাষী ইয়ে হইলো এগুলা, মানে এগুলো কোনোটাই বাংলাদেশের জন্য ইয়া না, মানে স্যার মানুষ। আজকে দেখলাম স্যার রূপপুরে 12.64 নাকি স্যার ছয় সাত 500 কোটি বিলিয়নের টাকা মধ্যে স্যার সরাইছে 5 স্যার, কোটি কত নাকি কোটি স্যার টাকা ভাই রেখেছে। সরাইছে স্যার? কি এইগুলাই পারছে বলবো, স্যার, অর্ধেক এগুলা টাকা বলো স্যার শেখ কিন্তু। হাসিনা খাইছে। হুম, 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 500 হ্যাঁ কোটি ডলার তো সেই ক্ষেত্রে যদি আমাদের কোশ্চেন আসে যে হচ্ছে মানে কোনো অপিনিয়ন চাই, তো মানে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আগের যে উন্নয়নের ধারাটা ছিল এটা একেবারে ভালো ছিল বা কি, মানে নাকি স্যার দুই ধরনের ডিসকাশন করে দিব আর কি, একটু না, পজিটিভের সাথে আমি নেগেটিভ কিছু। একটু বলতেছি, ধরো এটা শোনো। একটা, আমার একটু বলো, পদ্মা সেতুতে সার্বিক ব্যয় হয়েছে কত? টোটাল ব্যয় কত? স্যার 30,000 কোটি টাকা প্লাস। হ্যাঁ, 30,000। কোটি টাকা, 30,000 কোটি টাকা 33,000 কোটি টাকা 32,000 বাংলাদেশের। কোটি টাকা 33,000 কোটি টাকা। প্লাস স্যার, এটা আর একটু বেশি। ওকে, সালমান এফ রহমান ইয়া থেকে সরাইছে কত? 36,000। 37,000 কোটি 36,000। টাকা। তো সহজ কথা, শুধু সালমান এফ রহমানে ধরো, অন্য কারোটা না ধরলা, তবুও তো যথেষ্ট, তাই না? আবার দাঁড়াও, তোমার 30 সেকেন্ড, আচ্ছা অনুবাদটা করো, আমি একটা জিনিস দেখাইতেছি। হুম, অনুবাদটা শুরু করো। স্যার স্ক্রিন তো শেয়ার নাই স্যার। ও, স্ক্রিন তো শেয়ার নাই, দাঁড়াও দাঁড়াও, তাহলে স্ক্রিন শেয়ার হয়ে গেছে। 30 সেকেন্ড সময় দাও। 30 সেকেন্ড শুধু সময় দাও আমাদের। স্যার ওই স্ক্রিনটা চলে গেছে, দেখতে পাচ্ছি না, এই জন্য অনুবাদ। স্ক্রিনটা চলে গেছে, আমি এই জায়গায় এটা ইয়ে করতেছি, স্ক্রিনটা এখন আমার লাইনটা কেটে যাবে, সেজন্য আমি, দাঁড়াও একটু, মানে একটু দ্রুত তো বলাইতে হবে, নাহলে আমার কপিরাইটের কারণে কেটে যাবে। 14 তারিখের ইয়া দেখো, শিরোনামটা কি? ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকাই এস আলমের পকেটে। তো, মানে অন্য ব্যাংক দরকার নাই তো, এক ব্যাংক, আর বাকি ব্যাংকের হিসাব পরে দাও। তো তুমি এটা বলবা যে ওই সাথে সাথে বাংলাদেশের যে উন্নয়নের মহাযজ্ঞ বা যেটা বলতেছি, এই পদ্মা সেতু নিয়ে যে আমরা হুলস্থুল করছি, মানে মানুষের যে চুবাই চুবাই মারার কথা বলছি, এই পদ্মা সেতু তো দুর্নীতির কাছে একেবারেই নগণ্য। আমরা এখানে দেখতেছি যে ইসলামী ব্যাংক, একটা ব্যাংক থেকে একজন ব্যক্তি যে পরিমাণ লুট করছে, সেটা দিয়ে প্রায় 2টা পদ্মা সেতু বানানো হচ্ছে। তো
উন্নয়নের মহাপরিকল্পনা যেগুলা, এগুলা স্বাভাবিক পরিকল্পনা এই দুর্নীতির আহ, তুলনায়। বুঝছো বিষয়টা? তাহলে এটার একটা খুব মহাপরিকল্পনা কিছু নেই। লুটতরাজ না হলে এগুলো স্বাভাবিক কর্ম, এবং যে পরিমাণ ব্যয় করা হয়েছে, এটা যুক্তরাষ্ট্র মানে অন্য অনেক দেশের মধ্যে এরকম এই এত পরিমাণ ব্যয় ভার ইয়ে করে না। তো, হ্যাঁ, ওকে, আমি স্যার শেয়ার দিচ্ছি। 50,000 টাকা দিয়ে স্যার আরো দুইটা ব্রিজ বানানো যাবে স্যার। 30,000 স্যার কোটি একটা টাকার এগুলো কোশ্চেন কিছু স্যার, নেই। স্যার একটা কোশ্চেন স্যার, স্যার এই যে সালমান এফ রহমানকে ধরা হয়েছে না স্যার, ওই যে ওনার কাছ থেকে এখন কিছু টাকাগুলো আনা যাবে স্যার? শোনো, যেগুলো পাচার হয়ে গেছে এগুলারে আনা তো ডিফিকাল্ট কাজ। এগুলার ও, কতটুক কিভাবে আনা আনা হোক, আনার পরে বিশ্বাস করবো এগুলা কোন বাংলাদেশে পাচার হওয়া টাকা। এটা পাচার হওয়া টাকারে ইয়ে বলছিল যে, ওই সলিমুল্লাহ স্যার বলছিল এটা গুলি বের হয়ে যাওয়ার মতো। গুলি বের হইলে ফেরিতে পারো? তোরা ওনার না ভয়টা স্যার। দেখে আনা যায় না? দরকার। আর তুমি আরে ভয় দিয়ে মারবা ইয়ে করবা, এগুলা তো বললাম লুট হয়ে গেছে যেগুলা, গুলি বের হয়ে গেছে। এগুলা যদি আনা কত ডিফিকাল্ট কাজ এটা। এই পর্যন্ত শুনছো কিনা যে এত হাজার কোটি টাকা উদ্ধার করছে? তুমি শুনছো না ফিরিয়ে না আনতে স্যার, পারছে এই বাংলাদেশের ইতিহাসে? এটা হয়ে এই ওঠে জন্য না, জিজ্ঞেস চলতে করা গেছে। স্যার, যে মানে দেশের বাইরে যেটা পাচার হয়ে গেছে এটাতে এটা এটা টোটাল গুলি ছেড়ে চলে গেছে, এটাতে আনার আর কোন স্কোপ নাই। এটা ওই চলবে, মামলা চলবে, মামলা জেলের পর জেল থাকবে, সমস্যা কি? ওকে, আর লাইন রক্ষা করো। বাংলাদেশে ওনার যা সম্পত্তি আছে ওগুলাই তো মিলেইছে। এগুলা থাকবে আর কি, খুব করে বাংলাদেশের মানুষ ইয়ে করবে খুব, মানে মানুষের লোভ কত স্কাই টাচিং, চিন্তা করতে পারছো? মানুষ কি দরকার, মানে কত কিছু দরকার, হ্যাঁ। উফ, মানে খুব সীমাহীন আফসোস লাগে এটা স্যার চালানোর একটা মতো। একটা একটা প্রতিবেদনে বলছে স্যার যে প্রতি বছর $7 বিলিয়ন হচ্ছে বাংলাদেশ থেকে পাচার হয়। তাহলে আইএমএফ হুম। লোনই দিচ্ছে $4.7 বিলিয়ন। তাহলে তো মানে লোনের প্রয়োজনই হইতো না যদি অর্থ পাচারটা রোধ করা যেত তুমি এরকম। এবং বিশ্বাস করো, মানে এখন এখন তো মানে এর আগে তো সংবাদ মাধ্যমে টুটি চেপে ধরছে। তুমি একটা একজন ভালো মানে এমপি মন্ত্রী নাম বলতে পারবা যে একজন ভালো সে দুর্নীতি করে নাই, মানে কোটি কোটি না টাকা স্যার, ইয়ে করে নাই? এলাকার চেয়ারম্যান গুলাই তো কত দুর্নীতি করে, এটাই তো দেখলেই বললো না। বোঝা যায়। এবং আমরা তো ওই একটা সম্পাদকীয় অনুবাদও করছিলাম যে 3 গুণ বেশি সম্পদ, মানে ফুইলা হয়ে পড়ছে উপজেলা চেয়ারম্যান। একটা অনুবাদ করছিলাম কিনা বলো তো, মনে আছে তোমাদের? হ্যাঁ, জি জি স্যার। স্যার। উপজেলা চেয়ারম্যান। ওকে, অনুবাদটা কাইন্ডলি একটু করো। এটা অনুবাদটা করো, তারপরে আমরা সিমিটি কোশ্চেন গুলো উত্তর করবো। স্যার দরের ভাবে অতগুলো টাকা সরাইছে স্যার, অন্য এমপি মন্ত্রীর কথা বাদ দিয়ে দেন স্যার, এগুলো বাদ। হম হম হম। আহ এটা বলে লাভ নাই, এটার জন্য কেউ দায়ী না, একমাত্র হলো শেখ হাসিনা। শেখ হাসিনার নাম যদি এখন থেকে তুমি শুধু শেখ হাসিনাই বলো, এটা তুমি এটা ছোটখাটো বেইমানি করা হবে। তার নামের পূর্বে একটা দুই একটা লকব দিতে হয়, বলো তো কি? অ্যাপোজিটিভ স্যার, অ্যাপোজিটিভ। একটা লকব দিয়ে একটা বলো। ইতিবাদ শেখ স্যার, হাসিনা। তাকে স্যার এমন জায়গায় বসাইছিল স্যার। স্বৈর শাসক স্যার, এভাবে স্বৈর বলো না, শাসক। এটা খুনি খুনি খুনি, মানে এতগুলা মানুষের আমি স্যার আজকে ফ্যাসিস্ট, জানলাম। মাফিয়া, অটোক্রেটিক, ডেসপোটিক, স্যার সবগুলো ওর নামে স্যার এগুলা প্রযুক্ত হয়। এগুলা আমি আমার আমার একবার খুনি স্যার, আগে রাজনৈতিক খুনি নেতা কর্মী ইনফরমেশন। মারতো, এখন কাদেরকে মারতো তুমি বুঝবে? এগুলা সহ্য করার মতন। ইভেন এই যে যেগুলো দেখতে সেগুলো আমাদের মন কারোরই ভালো থাকবে না কোনোদিনও। তো এত বড় স্যার নৃশংস খুনি এত শেখ এসব স্যার হাসিনা। আলজাবেরা ক্রেডিট স্যার বলছে স্যার স্যার মাদার দেশে। অফ মাফিয়া, এটা কিন্তু স্যার ঠিক আছে স্যার, মাদার অফ মাফিয়া একেবারে। হয়েছে। এটাই এত বড় মানে মানে জীবন্ত শয়তান, মানে এত বড় হিটলার না, এটা দেশের মানুষ না। স্যার তুমি উনি যে শুধু অন্যের কথা ট্র্যাপ করে শুনতো, এটাই যে কত খারাপ একটা জিনিস স্যার। স্যার উনি হচ্ছে ভয়তে দেশের মানুষ প্রথম কথা নারী বলার স্বাধীনতা স্বৈরশাসক স্যার। রাখে। শোনো, ওইগুলো আমি সব মাফ করে দিলাম, কিন্তু আমাদের যেই ছাত্রগুলার প্রাণ যেভাবে নিচ্ছে, এটা হয় না। এটা তারে যে ভালো মানুষ বলবে, মনে রাখবে তার। আমি তো আপনাদের এক সময় ইয়ে করতাম যেগুলো যখন জানতাম না, মনে রাখবে তার নামের পূর্বে যদি খুনি বা এই ধরনের কোনো লকব ছাড়া কথা বলো, মনে রাখবে এটা শহীদের রক্তের সাথে একটা বেইমানি হয়। মানে এটা এটা হয় না। এটা স্যার, তুমি তারে স্যার কিভাবে স্যার একজন একটা খুনি স্যার প্রশ্ন, বেশি খুন করতে স্যার পারে না একটা স্যার, স্যার আর প্রশ্ন একটা করবো তারপর খুন স্যার। করতে বাংলাদেশ থেকে স্যার, স্যার স্যার আরো মানে হাজার হাজার মানুষ আছে স্যার, হাজার হুম হাজার। স্যার, স্যার ডক্টর হুম ইউনূসের স্যার, প্রতি আওয়ামী লীগের এত ক্ষোভ কেন স্যার? উনি একজন রিনাউন্ড একটা পার্সন, উনি এত মানে জ্ঞানী গুণী মানুষ মানে। শোনো, আমি সবকিছু রাজনৈতিক মনে করি। এগুলো সব রাজনীতি, ইউনূসের প্রতি রাজনৈতিক, শেখ হাসিনার রাজনৈতিক, এগুলো আমার কোনো বিষয় নাই। কিন্তু যেই প্রক্রিয়ায় খুনগুলা করা হয়েছে 16 আগস্ট 16 জুলাইয়ের পরে, আমি সব আমরা আয়না করে ধরে নিয়েছি রাজনৈতিক। কিন্তু যেই ছাত্রগুলা রাজনীতি বুঝতো না, রাজনীতির রয় জানেন, আয়না করে তারা ছিল রাজনৈতিক, আমি সব রাজনৈতিক ধরে নিলাম, আমার কোনোটার আপত্তি নেই। যুদ্ধাপরাধের মামলা ফাঁসিতে সব সব রাজনৈতিক।
কিন্তু যাদেরকে আমার এই নিষ্পাপ মানুষগুলার এই তরুণ ইয়েগুলার এই যে গল্পগুলো কি পড়া যায়, পড়তে পারতেছো, দেখতে পারতেছো, এটা কি দেখে শেষ পর্যন্ত স্যার দেখার ছাদে মতো? বাসায় থেকেও কেউ সেফ ছিল না স্যার, এই অবস্থা, ছোট ছোট ট্যাঙ্ক এই থেকে বাচ্চারা যে আছে। লাশটা এতগুলা মারা স্যার ট্যাঙ্ক এইগুলা থেকে বলেন না স্যার, চৌষট্টিটা ট্যাঙ্ক সিটি মারা থেকে গেছে। শুনলে ট্যাঙ্ক খুব থেকে যে আফসোস মারলে লাশটা মারা এরকম গলা কাইটা ফেলবা, কিন্তু ফেলুক, কিন্তু আমি এই সত্য কখনো গোপন করে বলা যাবে না। আমি সব স্যার রাজনীতি দ্বিতীয় যাবো চব্বিশ। বিশ্বযুদ্ধের পর স্যার ওনার মতো স্যার শোনো, ডিক্টেটর আমি আর দেখি না স্যার, এটাই প্রথম। 16 জুলাইয়ের আগে সব রাজনীতি, কিন্তু এর আগে এরপরে আমার ভাইকে খুন করা হয়েছে সব। আর আর যাইও না, ওকে, অনুবাদটা করো তাড়াতাড়ি। স্যার স্ক্রিনটা দেন স্যার। কি অবস্থা, পারতেছো কিনা? স্যার করেছে কিন্তু হয়েছে কিনা জানি না। ওকে, আর একটু স্যার 30 সেকেন্ড সময় দাও। আর প্রথমটা দুইজন করছি। দুইজন দুইজন আওয়াজ করো। স্যার প্রথমটা করলাম। বলো, দ্বিতীয়টা করো নাই? না, দ্বিতীয়টা করতেই হবে, শিওর, করাই লাগবে। যেহেতু জলবায়ু পরিবর্তনের হুমকি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, হুম। তাই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য বদ্বীপের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। ফাইন, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। 10 আউট অফ 10, ভালো করছো, মানে সুন্দরভাবে বুঝিয়ে বলছো এবং দারুণ মিলছে। একজন বলো, নিজেরটাও লিখো। স্যার যেহেতু বাদ দিয়ে স্যার করা যাবে না, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির মধ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে বদ্বীপের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
এটা বলা যাবে আরেকবার স্যার। বলো তো, আরেকবার বলো। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির মধ্যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হুম, বদ্বীপের সঠিক ঠিক আছে। পরিকল্পনা ও ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। হুম, এক বাক্যে করতে আর কি, সমস্যা নেই, হুমকির মধ্যে বা হুমকির কারণে, হ্যাঁ ওকে, সমস্যা স্যার নেই। আমি এটা হচ্ছে 2টা বাক্যে করছি। করো করো, হ্যাঁ বলো। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য বদ্বীপের একটি সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন জরুরি। কারণ হুম, জলবায়ুর পরিবর্তনের যে হুমকি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধির সমস্যা প্রতিনিয়ত ধাবমান হচ্ছে। মানে বেড়ে চলছে, ওকে সমস্যা নেই, ঠিক আছে, গুড। পরেরটা স্যার করছি যে বাংলাদেশ সরকার আহ, বাংলাদেশ ডেল্টা প্ল্যান বিডিপি 2100 নামে একটি উন্নয়ন প্রকল্প প্রণয়ন করেছে, হুম, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশের সংরক্ষণ এবং জলবায়ুর জরুরি স্বাভাবিক পরিবর্তনের বিষয়গুলো উল্লেখিত আছে। তাও ও, বুঝতে পারছো, দেখতে নাও। তাই বলা হয়েছে। স্যার স্যার বলবো, পরের বলো স্যার আমি আমারটা বলবো স্যার। অর্থনৈতিক বলো। যেহেতু প্রবৃদ্ধি, জলবায়ু পরিবেশ পরিবর্তন, সংরক্ষণ এবং জলবায়ু উষ্ণতার প্রতি লক্ষ্য রেখে বাংলাদেশ সরকার বাংলাদেশ আহ, বদ্বীপ পরিকল্পনা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা নামে বাংলাদেশ সরকার একটি সময় উপযোগী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। ফাইন। হুম, স্যার বলবো স্যার, বলো। হুম, যেহেতু জলবায়ু পরিবর্তন এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি বাড়ছে, তাই বদ্বীপের হুম, সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য মারাত্মক। বাংলাদেশের বদ্বীপ মারাত্মক একটা, পরিকল্পনা না নামে, না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, মারাত্মক দিয়ে বুঝছো, কি বুঝাইছো বলো। স্যার আমি ক্রিটিক্যালটা আর কি, ক্রিটিক্যাল শব্দটা এখানে মারাত্মক বলতে কি বুঝাইছো মানে? হুমকি হুমকি আহ, স্যার। এই কি রে গো, আস্তাগফিরুল্লাহ, স্যার বলে স্যার ব্যবস্থাপনা অর্থনৈতিক, তো নিতে হবে। সম্পূর্ণ ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল শব্দটা এখানে পজিটিভ না নেগেটিভ অর্থে ব্যবহার কিন্তু করা হয়েছে সেটা জরুরি, বলো। এটা জরুরি, পজিটিভ এটা স্যার, জরুরি। না হলে তো স্যার পরিকল্পনাই মারাত্মক হয়ে গেল। স্যার ক্রিটিক্যাল মানে স্যার এখানে জরুরি বা ইম্পর্টেন্ট হ্যাঁ অর্থে হ্যাঁ, ব্যবহৃত হয়েছে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা খুব ক্রিটিক্যাল, হ্যাঁ বুঝছো কিনা, সাবধান। হ্যাঁ জি স্যার, জি স্যার। স্যার হ্যাঁ, পরের তারপর। পরের প্যাসেজটা স্যার, হুম, বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা নামে বাংলাদেশ সরকার একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে, যা হুম, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ হুম, এবং জলবায়ু প্রতিরোধতা বৃদ্ধি এর উপর কেন্দ্র করে গঠিত। ওকে, দ্যাটস ওকে, ডান, থ্যাংক ইউ। আর কেউ বলবা নাইলে আমি লাস্টেরটা আমি বলি স্যার, লাস্টেরটা। বলো বলো, স্যার হ্যাঁ। আমি একটু বলি স্যার। বাংলাদেশ হ্যাঁ, সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বর্ধিত জলবায়ুর স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশ ডেল্টা প্ল্যান নামে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। চমৎকার, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ, আমি খুশি। তোমরা যারা অনুবাদ দেখছো, আলহামদুলিল্লাহ, মানে অনুবাদ মানে ফ্লুয়েন্ট হচ্ছে। আচ্ছা দেখ, যেটা আমি যেটুকু আমি ট্রাই করছিলাম সেটা হলো, এজ দ্য থ্রেট অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড রাইজিং সি লেভেল লুম, রাইজ, এই বাক্যের ভার কিন্তু লুম, এটা তো শিওর নাকি? লুম, বৃদ্ধি পাওয়া। জি স্যার। জি মনে স্যার। করো অর্থ জানো না, আমি বলে রেখি, লুমের অর্থ যদি কেউ না জানো, এটা জানা জরুরি না। তোমার আরেকটা কথা বলে রাখি, সত্য করে একজন স্বীকার করো, লুমের অর্থ জানতা না, এমন একজন হ্যাঁ বলো। জানতাম জি না স্যার, স্যার, জি ওইটা স্যার বাদ। জানতাম আমি না। জানতাম না। জানতাম না, লুমের অর্থ এবার শোনো, অলঙ্কার কিন্তু এবার এই জন্য আমি বলছি, জানতাম না ওই যে স্যার। এটা শোনো মানে শোনো, বৃদ্ধি পাওয়া। প্যাসেজ স্যার পড়ার স্যার সময় গ্রামার মনে রাখো, লুম যদি থাকে এখানে, লুমটা অবশ্যই বাক্য লেখা, নইলে শব্দার্থ লেখা, নইলে কিছু একটা দেওয়ার কথা ছিল, সিনোনিম অ্যান্টোনিম। লুম আমি তুমি আমার হঠাৎ করে জিজ্ঞেস করলে এটা অর্থ আমি বলতে পারবো না, কিন্তু এই বাক্যের কিন্তু চাহিদা বলে দিতে, এই বাক্য দেখে কিন্তু আমরা অনুমান করে ফেলছি লুমের অর্থটা কি হইতে পারে, তাই কিনা বলো, যারা অর্থ করছো। তো এই জন্য জি স্যার। ওই গ্রামারের প্রশ্নগুলো পড়াও তোমার সাথে সাথে জরুরি, বাক্যের চাহিদাটা অনুযায়ী। এবং মনে রাখবা, মানে ক্রিটিক্যাল অর্থ তুমি যদি নেগেটিভ অর্থ লেখা দাও, যদি অনেক সময় মিনিং আছে, তো কনটেক্সট অনুযায়ী মিনিং লিখতে বলা হয়। দেখবে যে আগের প্রশ্নগুলোতে আছে যে অর্থটা লিখবা কিসে অনুযায়ী বলো, মানে প্যাসেজের চাহিদা অনুযায়ী, প্যাসেজের কনটেক্সট অনুযায়ী। সেখানে ক্রিটিক্যাল অনুযায়ী কি আমি নেগেটিভ অর্থ লিখবো, নাকি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট এই জাতীয় অর্থ লিখবো বলো। ওকে, হ্যাঁ, পজিটিভ স্যার অর্থ। পজিটিভ অর্থ। ওকে। তো এবার আসো, তো আমি যেটা বলছি যে, তো যেহেতু তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এই দেখো আমি অনুবাদটা শুরু করছি এখান থেকে, দেখো একবার দেখো, এই যে সি লেভেল রাইজ, সি লেভেল
রাইজিং সি লেভেল। আরেকবার একটু আমার অনুবাদের সিস্টেমটা দেখো, আমি নিয়ম ফলো করছি অবশ্যই। দেখো, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এই যে, এবং জলবায়ু পরিবর্তনের আহ, হুমকি, এরপরে ক্রমশ বাড়ছে, ক্রমশ শব্দটা আমি ইয়ে করছি, লুমস রাইজ, মানে ক্রমশ বাড়ছে। আচ্ছা, যেহেতু দিলে আমি সেহেতু অটোমেটিকে দিয়ে ফেলছি। এরপরে তারপরে কি বলো, প্রপার প্ল্যানিং এন্ড, আচ্ছা এরপর দেখো, এরপরে কি, এরপরে পরের বাক্যটা দেখো, প্রপার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য ডেল্টা। শুনো, আমি একটু ইয়ে করে নিই। প্রপার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য ডেল্টা ইজ ক্রিটিক্যাল, ইজ হলো ভার্ব, ক্রিটিক্যাল টু দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। অনুবাদটা যদি শেষ থেকে আমি আসি, শেষ থেকে আসতে কি হচ্ছে, এই টু দ্য ইকোনমিক, টু দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অর্থ কি, এই বদ্বীপটির ব্যাপারে যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা গ্রহণ, নাকি? হ্যাঁ, এরপরে কি না বলো, স্যার, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরি আমি বলছি, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য, টু দা, খেয়াল করো, টু দা কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, দেশের অর্থনৈতিক এবং প্রবৃদ্ধি উন্নয়নের জন্য এই বদ্বীপের এই যে দেখো, টু দা, এই যে টু দা কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, বদ্বীপটি, সরি, যথাযথ পরিকল্পনা এবং উন্নয়ন গ্রহণ। একটু দাঁড়াও, আমি মনোযোগ দিতে পারতেছি না, 30 সেকেন্ড সময় দাও। সরি সরি, হ্যাঁ, আমি একটু অন্যমনস্ক ছিলাম। হ্যাঁ, তো কি বললাম, আহ কোন জায়গায় ছিলাম একটু বলে দাও আমারে। স্যার টু সেহেতু দ্য বদ্বীপ হ্যাঁ, লাস্টে থেকে ও, অনুবাদ। না না আমি না না, এখানে আমি যেটা অনুবাদ করছি, এই দেখো, প্রপার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, সাবজেক্টের অর্থটা আগে করছি, প্রপার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট অফ দ্য ডেল্টা, বদ্বীপটির যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা। এরপরে কি বলো শেষে, টু দা কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইয়ার জন্য, উন্নয়নের জন্য ক্রিটিক্যাল। তো আমরা চাইলে যা এক বাক্য করছি, তোমরা অনেকে দুই বাক্য করছো, কংগ্রেচুলেশন, দুই বাক্য করলে তুমি লিখতে পারো, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের হুমকি ক্রমশ বাড়ছে, অতএব, হ্যাঁ, এই বদ্বীপটির উন্নয়নের ব্যাপারে, বা তুমি শাস্তি অনুবাদ করে আসতে, অনুবাদ মিলা যাচ্ছে। ওকে, ডান। তারপরে কি, স্যার আমার তো উল্টো হয়ে ক্রিটিক্যাল গেছে। বলে অন্যরকম করে ফেলছে। কি তোমরা কি করছো, তোমারটা কি করছিলা? স্যার আমি লিখে ফেলছি যে উন্নয়নের জন্য কঠিনতর হচ্ছে। আহ, এইটা তো বললাম আমি, ক্রিটিক্যাল যে কঠিন, ক্রিটিক্যাল অর্থ কঠিন করে ফেলছো আর কি, ক্রিটিক্যাল। জি আচ্ছা স্যার, আমারে এই বলো, দেশের এই দেশের উন্নয়নের জন্য প্রপার প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট, যথাযথ ব্যবস্থাপনা এবং পরিকল্পনা দেশের উন্নয়ন এবং প্রবৃদ্ধির জন্য কি? জরুরি লিখছে। গুরুত্বপূর্ণ বুঝছো না? স্যার। কারণ তোমার তো, আমি ক্রিটিক্যাল অর্থ তো আমি অর্থ খুঁজি নাই, আমি বাক্যের চাহিদার সাথে মিলিয়ে অর্থটা করতে, মানে অর্থ করতেছি এখানে। তোমার যদি আমি ক্রিটিক্যাল অর্থ বললে তুমি 100% নেগেটিভ অর্থ বলতা, কিন্তু আমি যদি বলি এই কিনা জলবায়ু পরিবর্তন, সরি কিনা, এই বদ্বীপটির ব্যাপারে যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থা গ্রহণ দেশের প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য, আহ, ব্যবস্থাপনা গ্রহণ উন্নয়নের জন্য কি জরুরি, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, তাই না? এরকম একটা শব্দ আছে। ওকে, জি স্যার। হুম, আচ্ছা, তারপরে হলো, এরপরের অর্থটা তোমরা কি লিখছো, আমি ইয়ে করি। হ্যাঁ, আচ্ছা, আমি মনে হয় এখানে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ফর্মুলেটেড, আচ্ছা, এ কম্প্রিহেন্সিভ ডেল্টা প্ল্যান, বিডিপি, ফোকাসিং অন ইকোনমিক, তোমরা ইকোনমিক গ্রোথ, এনভায়রনমেন্টাল কনজারভেশন এন্ড এনহ্যান্স ক্লাইমেট রেজিলিয়েন্স। আচ্ছা, তো আমি যেটা বলছি, জলবায়ু স্থিতিস্থাপকতা, রেজিলিয়েন্স, এটা আবার জলবায়ুর স্বাভাবিকীকরণ, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এই ফোকাসিং মানে কি? গুরুত্ব লক্ষ্য আরোপ রেখে করা, দৃষ্টিপাত প্রতি করা। গুরুত্ব আরোপ করে, লক্ষ্য রেখে। হ্যাঁ, লক্ষ্য রেখে। তাহলে তিনটা স্যাস্টিক অনুবাদ করে যাচ্ছিলাম এখানে, তাই না? এই দেখো তাহলে, এই জলবায়ু পরিবর্তন, সরি, জলবায়ু স্বাভাবিকীকরণ, তারপরে পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক কিনা প্রবৃদ্ধির দিকে জোরারোপ করে, হ্যাঁ, লক্ষ্য রেখে। এরপরে সাবজেক্ট অর্থ লিখছি,
দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার একটি, সরি কি না, ওই যে ডেল্টা প্ল্যান, তাই না? ডেল্টা প্ল্যান নামে একটি, কি বলো, এই কম্প্রিহেন্সিভ মানে কি? ব্যাপক। কম্প্রিহেন্সিভ, হ্যাঁ, সম্প্রসারিত ব্যাপক, হ্যাঁ, ব্যাপক। প্রসারিত, বিস্তৃত সম্প্রসারিত উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছে। মানে আহ, বদ্বীপ পরিকল্পনা বা বিডিপি 2100 নামে একটা উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছে, অথবা অথবা দেখো, অথবা একটি বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছে যা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 নামে পরিচিত। ওকে, হ্যাঁ, ঠিক আছে, আর অর্থ করবো না। এবার একটু দ্রুত আমার যাইতে স্যার দাও আমার বাকিটা। রেজিলিয়েন্স স্যার মাথায় আসতেছিল না স্যার, এই জন্য না, স্যার এই আমি রেজিলিয়েন্স বেশি তো অর্থ আমারও বলছি। মাথায় নাই, আমি অর্থ জানি না। এবং এই জলবায়ু, জলবায়ু নিয়ন্ত্রণ, জলবায়ুর ব্যাপারে তুমি কোন শব্দটা ব্যবহার করতে পারো বলো? জলবায়ু ঠিক রাখা। স্যার আমি সহিষ্ণুতা স্যার লিখছি স্যার, নিরাপত্তা দিছে। জল, মাথায় আসতেছিল না স্যার। হ্যাঁ, হ্যাঁ, জলবায়ু সহিষ্ণুতা হয়েছে, তত অর্থ তো হয়েছে। মানে তুমি এই সমস্ত ক্ষেত্রে প্রেক্ষাপট অনুযায়ী শব্দ দেওয়ার চেষ্টা করবা, মিলা যাবে। আসো, আমি আর অর্থ করবো না। দ্য প্ল্যান লেইস আউট হোলিস্টিক এন্ড ক্রস সেক্টরাল অ্যাকশন নিডেড টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি এন্ড মিনিমাইজ ডিজাস্টার রিস্ক। হ্যাঁ, এটার মধ্যে বেশ কিছু মানে সামগ্রিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই লাইনটা একটু পড়ো, তারপরে আমি অর্থ বলতে বলতে চাই। একজন একটু পড়ো, তারপরে আমি উত্তর বের করবো। উত্তরগুলো কিভাবে লিখছি সেটা জরুরি। হ্যাঁ, বলো। কাপড় স্যার এখান থেকে কোন স্যার? হুম, কাপড় থেকে বলতে নাকি? থাকো, তারপর Coupled with increasing climate risks as usual as scenario usual without scenario, the without implementation the implementation of the plan would lead to declining agricultural production, increased unemployment, and migration. This would put additional pressure on urbanization, আমারে, আচ্ছা, ওকে, একটা resulting. মিনিট সময় দাও। হ্যাঁ, তোমরা কেউ কিছু মনে না করলে আমার একটু এই বাক্যের অর্থটা, এই বাক্যটা একটা খুব টাফ এন্ড রাফ বাক্য ছিল এই ইয়াটার মধ্যে। এই বাক্যটার অর্থ কেউ বলতে পারবে কিনা? এই বাক্যটা, coupled with increasing climate risk, a business as usual scenario without the implementation of plan। এই বাক্যটা একটু আমি তোমার অনুবাদের কথা বলতে চাই, আমি একটু আমার হেল্প করো। এই লাইনটাতে কি বুঝছো তুমি? ট্রুলি তুমি দেখো, এটা তুমি ধরতে পারতেছো কিনা? জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে স্যার। বলো। না আমি এই এতটুকুর কথা জিজ্ঞেস করছেন, তো আমি পুরোটা না, না, এই পড়িনি এখন এই এই লাইনটার অর্থটা কি হইতে পারে বলো? আচ্ছা জি স্যার, করতে মুখে মুখে বলো, কেউ যায় না, তুমি আগে লাইনটা ধরার চেষ্টা করো। স্যার এজ ইউজুয়াল সিনারিও মানে কি? দরকার নেই, এগুলো বাদ দিয়ে চিন্তা করো। স্যার একদিকে জলবায়ুর মানে বিপদ বাড়ছে, সাথে সাথে একই সাথে যদি এই পরিকল্পনাটা গ্রহণ করা না হতো তাহলে আহ হচ্ছে মানে অভিবাসন, তারপর হচ্ছে বেকারত্ব বৃদ্ধি এবং হচ্ছে কৃষি কার্যের উৎপাদনটা কমে যেত, এরকম তাহলে একটা। মানে পুরাটা সুন্দর করে অর্থটা বলো, কি বলবা? মানে স্যার জলবায়ুর যে হচ্ছে রিস্ক ওটা বাড়তেছে, কিন্তু একই সাথে যদি আমরা প্ল্যানটা ওই সময় গ্রহণ না করতাম তাহলে আমাদের এই সমস্যাগুলো হতো, মানে এরকম একটা। ওকে, ওকে, স্যার লাস্টের দিকটা বুঝছি স্যার, পরিকল্পনাটা মানে পরিকল্পনাটি বাস্তবায়ন ছাড়াই কৃষি উৎপাদন হ্রাস, বেকারত্ব বৃদ্ধি আচ্ছা, এবং অভিবাসনের দিকে যাবে এরকম আর কি। আচ্ছা, কিন্তু কাপলড উইথ প্রথম ওই ইনক্রিজিং যে রিস্ক। এটা বুঝতে, হ্যাঁ, এইটা হ্যাঁ, এভাবে বলো, কাপলড উইথ জলবায়ু ইনক্রিজিং ক্লাইমেট। ঝুঁকির সাথে জলবায়ু মিলিত ঝুঁকির ভাবে, মধ্যে দুইটার ঝুঁকির কথা আমরা দেখছিলাম, জলবায়ু পরিবর্তনের ট্রান্সলেশনটা ঝুঁকি এবং সমুদ্র আমি সমস্যার বলতে প্রবৃদ্ধি, চাচ্ছিলাম পুরোটা। দুইটাকে বোঝাইছে কাপল। হ্যাঁ, যে পুরোটা বলতে চাচ্ছিল বলো। হ্যাঁ, বলো, আনমিউট করে বলো। স্যার জলবায়ু, স্যার ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির পরিস্থিতির মধ্যে যদি এই পরিকল্পনা বাস্তবায়ন ছাড়া, আহ, বাস্তবায়ন না করা হলে এটি ঠিক আছে। কৃষিক্ষেত্রের
ঠিক আছে, উৎপাদন ওকে হ্রাস ওকে ওকে হ্রাস ওকে ডান। করবে এবং আহ, চা- আচ্ছা, বেকারত্ব দেখো বৃদ্ধি করবে এবং তুমি খুব মাইগ্রেশন দেখো মানে তুমি কিন্তু খুব ভালো করে দেখো, আমি কিন্তু একটা এখানে বেস্ট একটা আরেকবার তোমার একটা মেসেজ দিয়ে যাচ্ছি। কাপলড উইথ ইনক্রিজিং ক্লাইমেট রিস্ক, এ বিজনেস এজ ইউজুয়াল সিনারিও, এটার কথা যদি কেউ ধরে রাখো, এটা মাথায় রাখো, তোমার অনুবাদ ধ্বংস হয়ে যাবে। যদি এই বিজনেস এজ ইউজুয়াল সিনারিও ধরে রেখে অনুবাদে আটকে থাকো, চলে দেখবো যে আমি কাপলড উইথ ইনক্রিজিং, অলরেডি ইতিমধ্যে ইনক্রিজিং, আমাদের বলো জলবায়ু উম, ঝুঁকি কি বাড়ছে কিনা বলো। জি স্যার, ক্রমবর্ধমান। তাহলে তুমি আমার অনুবাদটা করে দেখো। পরিকল্পনাটি বাস্তবায়ন করা না হলে, উইদাউট দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্ল্যান, মানে আমি বলছি এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে জলবায়ু ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি এই বাকি কাজগুলা ঘটবে। তাহলে তোমার কি এই যে কিনা এগ্রিকালচারাল প্রোডাক্ট, কৃষি উৎপাদন হ্রাস পাবে, এরপরে কি বৃদ্ধি, এরপরে ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট এন্ড মাইগ্রেশন, আর বাড়বে কি বলো, বেকারত্ব বেকারত্ব এবং এবং। অভিবাসন বৃদ্ধি পাবে। কিন্তু যদি তুমি মনে করো যে এই তোমারে নষ্ট করবে কে বলো, এই বিজনেস এজ ইউজুয়াল সিনারিও, এটারে ধরে রেখে যদি অনুবাদ করতে চাও, আমি যে সামনের ক্লাসগুলোতে প্রথম আলো কিছু অনুবাদ দেখাবো, দেখবে যে আসতে এই সমস্ত বিষয়গুলো নিরিবিলি স্কিপ করে চলে গেছে। ওকে, এমনি ইতিমধ্যে স্যার তো কি এটার স্যার মানে কি আসলে? এটা মানে হলো বলো ইতিমধ্যে কি ইতিমধ্যে জলবায়ুর ঝুঁকি ক্রমশ বাড়ছে কিনা, কাপড় মানে সংযুক্ত, কাপড় উইথ বলো, জলবায়ুর ঝুঁকি ক্রমবর্ধমান ভাবে বাড়তেছে কিনা, হ্যাঁ বা না বলো। হ্যাঁ স্যার। স্যার জলবায়ুর লাইনটাকে ঝুঁকি ক্রমবর্ধমান জলবায়ুর ঝুঁকি এটা বলা যাবে না? আমি না না, মূল মেসেজটা নাও, ইতিমধ্যে বলো জলবায়ুর ঝুঁকি বাড়তেছে কিনা, হ্যাঁ বা না বলো। জি স্যার। জি স্যার জলবায়ু জলবায়ু এই ঝুঁকিটা বাড়তেছে, ওকে। এটা এটা তো একদিক দিয়ে বাড়তেছে, আর ওইদিকে যদি এই পরিকল্পনা বাস্তবায়ন না হয়, তাহলে সাথে এমনি তো ঝুঁকি, জলবায়ুর ঝুঁকি বাড়তেছে, আরো কয়েকটা আরো দুটো জিনিস বাড়বে, কি কি বাড়বে এবং কি কি বলো। স্যার বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট এন্ড কৃষি মাইগ্রেশন। উৎপাদন হ্রাস পাবে এবং বেকারত্ব, একটা কৃষি, জিনিস, হ্যাঁ তারপরে বেকারত্ব হচ্ছে স্যার এবং অভিবাসন বৃদ্ধি মাইগ্রেশন। পাবে। হ্যাঁ হুম। পরিকল্পনার সাথে তো স্যার জলবায়ু বৃদ্ধির সম্পর্ক না, মানে জলবায়ুর যে ঝুঁকি সেটা তো বাড়ছেই, কিন্তু পরিকল্পনা হুম, গ্রহণ না করার জন্য বরং এই প্রবলেম হ্যাঁ গুলো হচ্ছে, ব্যাপারটা এরকম হ্যাঁ, না? তো এরকমই মানে মানে আমি বলে রাখি, এই পরিকল্পনা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে দুইটা জিনিস, একটা জিনিস বাড়বে, কি বাড়বে, ওই যে উম, বেকারত্ব এবং জলবায়ু অভিবাসন ঝুঁকি, বাড়বে। আর মাইগ্রেশন, আর কমবে কি বলো, স্যার কৃষি উৎপাদন। উৎপাদন। কৃষি উৎপাদন। আর অটোমেটিক্যালি তো একটা বাড়তেছেই, এটা কি, জলবায়ুর ঝুঁকি, জলবায়ু জলবায়ু পরিবর্তনের ক্লাইমেট রিস্ক, মানে ঝুঁকি। জলবায়ু ঝুঁকি এমনি তো বাড়তেছে, জলবায়ু ঝুঁকি অলরেডি বাড়তেছে। এখন যদি এই মুহূর্তে আমরা এইটারে বাস্তবায়ন না করি, তাহলে আরো একটা জিনিস বাড়বে, একটা জিনিস কমবে। সেটা বাড়বে কি, এমপ্লয়মেন্ট এবং মাইগ্রেশন, আর কমবে কি বলো, এগ্রিকালচারাল প্রোডাকশন। কৃষি ওকে, উৎপাদন। হাউএভার এগুলারে তুমি একেবারে খুব মানে অনুমান করে অর্থটা করে ফেলতে হবে। ওকে, স্যার দ্রুত এখানে বলো স্যার আমি প্লিজ। একটু কিভাবে বলি বলা স্যার। যেত না যে হ্যাঁ হ্যাঁ ইনক্রিজিং ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জের যে ইনক্রিজিং, একদিকে ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজ হচ্ছে, অন্যদিকে বিজনেস এর সিনারিও আমার ডাউন খাচ্ছে, তাহলে এই দুইটা জিনিস আমি যদি না না ইমপ্লিমেন্টেশন না 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 মেনে না না না, চলি। বিজনেস বলতে এখানে কি না, বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও বলতে আমি বলতেছি যে এটা যে মানে এটার অর্থটা হলো, এটা যদি বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও অর্থ যদি বলো, এটা আমাদের সচরাচর মানে দৃশ্য, মানে জলবায়ুর দিকে যে ইয়ে করতেছে, এই বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও মানে হলো ওই যে ওই স্যার যে প্রেক্ষাপট বোঝায় এরকম না বলা না যায়? না 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 না, বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও বলতে বুঝাইতেছে আমরা জলবায়ুর রিস্ক প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। যেমন ওই যে নার্গিস, মহাসেন, হুদহুদ, কুমেন, আরো কিনা আছে, কয়েকদিন আগে বলছি কি এটা, ক্যাটরিনাও আসছিল স্যার। ক্যাটরিনা, এরকম মুখা, ধরনের। রিমাল হ্যাঁ, রিমাল রেমাল, মোকা, রেমাল। মানে এই স্যার এই এটা একটা স্বাভাবিক দৃশ্যকল্প হবে নাকি এই- এরকম? মানে রিস্কের পরে যেটা দেখা যাচ্ছে, এই বিজনেস অ্যাজ ইউজুয়াল সিনারিও মানে হলো যে যেই দৃশ্য আমরা প্রতি বছর, প্রতি কয়দিন, প্রতি মাসে, প্রতি বৈশাখ মাসে দেখি। আমার কথা বুঝছো? স্যার জি আমি একটু স্যার। বলি স্যার, বিষয়টা কি এরকম যে আহ, যদি পরিকল্পনাটি বাস্তবায়ন না করা হয় তাহলে জলবায়ু ঝুঁকির সাথে মিলিতভাবে কৃষি উৎপাদন কমবে, বেকারত্ব হুম। বৃদ্ধি পাবে এবং অভিবাসনের দিকে পরিচালিত হবে, এরকম? না, অভিবাসন বাড়াবে, অভিবাসন থেকে কেন, আরে অভিবাসন বাড়বে মানে হলো এই ইয়া
আহ এই কি না তোমার উম, আরে নদীর পাড়ে মানুষ কোথায় যাবে বলো? সাতক্ষীরার মানুষ, ভোলার মানুষ কোথায় যাবে শহরাঞ্চলে বলো? ঢাকায়। শহরে ঢাকায় যাবে, স্যার হ্যাঁ। আর্মেনিয়াতে চলে আসবে। অভ্যন্তরীণ অধিবাসন, হুম, অভ্যন্তরীণ অভ্যন্তরীণ অভিবাসন। অভ্যন্তরীণ অভিবাসন। ওকে ওকে, পরিষ্কার কথা স্যার শোনো। উদ্বাস্তু অর্থাৎ আমি বলে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট। আমি বলে দেখি, যদি এটার বাক্য এমনিতেই বাংলাদেশের জলবায়ুর ঝুঁকি ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে, এরপরও এর মধ্যেও যদি বা তদুপরি এই পরিকল্পনাটি বাস্তবায়ন না করা হলে, তদুপরি এই পরিকল্পনাটি বাস্তবায়ন না করলে কি আরো কিছু একটা বৃদ্ধি ঘটবে? এটা হলো অভিবাসন এবং বেকারত্ব বাড়াবে। আর কি কমাবে বলো? কৃষি প্রোডাকশনটা কমাবে। উৎপাদন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে দেখো, এটা কিন্তু একটা প্রশ্ন আমরা সলভ করতেছি, মনে রাখবে ডেল্টা প্লেন একটা প্রশ্ন কিন্তু সলভ হয়ে যাচ্ছে। দিস উড পুট এডিশনাল প্রেসার অন আরবানাইজেশন রেজাল্টিং ইন, এগুলো নেগেটিভ ইফেক্ট, এগুলো কিন্তু প্রশ্নে আছে। একটু পড়ো, একজন স্পষ্ট করে পড়ো। স্যার আপনি This would put বাংলাটুকু একটু additional ই করে pressure on ফেলেন, আমরা একটু নিজে থেকে করতে urbanization, চাই। resulting আচ্ছা আচ্ছা, in হ্যাঁ an হ্যাঁ। estimated decline in gross domestic product (GDP) হুম, ওটা চলে গেছে, হ্যাঁ, এখানে দিচ্ছি, growth হ্যাঁ। to 6.8% by 2031 and 5.6% by 2041. This would mean an additional 25.1 million people living in moderate poverty and 5.4 million in extreme poverty by 2041. কেউ বুঝছো কিনা এটা আগে বলো। দিস উড এডিশনাল প্রেসার অন আরবানাইজেশন, শুনে শুনে অর্থ বলো। এটা একটা বড় অযোগ্যতা। বুঝছি স্যার, এটি নগরায়নের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, হ্যাঁ, তারপরে যার ফলে যার আহ, ফলে দুই একদম হাজার বলো, হ্যাঁ। একত্রিশ সালের মধ্যে হুম, এটা করবে না মোট করবে? দেশজ উৎপাদন করবে করবে দাও, হ্যাঁ। হুম, করবে, যার 41 সালে, ফলে হ্যাঁ। 2031 সালের মধ্যে হুম মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির আনুমানিক হ্রাস হুম 6.8% এবং 2041 সালের মধ্যে হ্যাঁ, ফাইভ 5.6% পয়েন্ট সিক্স শতাংশে নেমে আসবে। নেমে আসবে, হ্রাস পাবে। 31 ওকে, এবং ফাইন। 41 যেহেতু আসে নাই, তাহলে করবেই তো থ্যাংক ইউ। হবে, চাপ সৃষ্টি হ্যাঁ, করবে। করবে, শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ। তারপরে দিস উড মিন, এর অর্থ হলো অতিরিক্ত 25.1 মিলিয়ন মানুষ হুম, মাঝারি আড়াই কোটি লোক বলা যায় না স্যার? আড়াই দারিদ্র্যের কোটি। মধ্যে বসবাস করছে। না, দিস উড মিন অ্যান এডিশনাল এত মিলিয়ন পিপল লিভিং ইন মডারেট পভার্টি অ্যান্ড এত মিলিয়ন পিপল, তাহলে তুমি কত পর্যন্ত আগে করতে পারবা বলো? এত পর্যন্ত, তাই না? এন্ড রাখ পর্যন্ত বলো এবার। এর অর্থ হলো অতিরিক্ত 25.1 মিলিয়ন মানুষ মাঝারি হ্যাঁ, দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, করবে। যারা করবে। মাঝারি দারিদ্র্যের মধ্যে করে। হুম 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 হ্যাঁ হ্যাঁ, স্যার করবে। এটা উত্তর না বলে স্যার আমরা ফলে বলবো, ফলে। হুম, এবং বললে সমস্যা নেই। 5.4 জন 2041 সালের মধ্যে চরম চরম দারিদ্রে দারিদ্র্যের মধ্যে বসবাস করবে। বসবাস করবে। ওকে, তুমি আবার একটু আমার অনুবাদটা দেখো এখানে। একজন পড়ে শোনাও। স্যার এটি নগরায়নের উপরেও অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। ফলে তারই 2031 সালের মধ্যে, হ্যাঁ, ফলে 2031 সালের মধ্যে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেয়ে আনুমানিক 6.8% এবং 2041 সালের মধ্যে এটি 5.6% দাঁড়াবে। এর মানে হুম, হলো 2041 সালের মধ্যে অতিরিক্ত 25.1 মিলিয়ন লোক মাঝারি দারিদ্র্যে এবং 5.4 মিলিয়ন লোক চরম দারিদ্র্যে বাস করবে। বসবাস করবে। ওকে, ডান। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। যে অর্থ বলছো, তোমার নাম কি না? স্যার শহীদ। থ্যাংক ইউ। আর আরেকটা যে অর্থ করছিল কে? হ্যাঁ, নাম বলে বললো, তাহলে আমার মনে থাকবে। স্বপ্নবিলাসী ওকে, হ্যাঁ, স্বপ্নবিলাসী ফরিদা ইয়াসমিন। নামে। আচ্ছা ফরিদা ইয়াসমিন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। পরে এটা বলো, ফরিদা। রিডিং পড়ো, হ্যাঁ, পরে। Effective এরপর implementation এরপর of the থেকে Delta Plan will eliminate extreme poverty, create more jobs, and sustain GDP growth above 8% until 2041. অর্থ It কি? will increase
হ্যাঁ স্যার, এখানে থামবো নাকি ইট উইল ইনক্রিজ থেকে আবার না, পড়বো? এটা বলো, অর্থ বলো। ফরিদা বলো অর্থ। স্যার সাবজেক্টের অর্থ বলো। হুম, আগে সাবজেক্ট অর্থ হ্যাঁ বলে দাও। ডেল্টা প্ল্যানের ডেল্টা প্ল্যানের ফলপ্রসূ বা প্রয়োগ আহ, বাস্তবায়ন। অতিরিক্ত অতিরিক্ত দরিদ্রতা দূর করবে, হুম ক্রিয়েট মোর জবস, চাকরির অনেক সুযোগ তৈরি করবে, এন্ড হুম সাস্টেইন জিডিপি গ্রোথ অ্যাবভ 8% আনটিল 2041, হুম এবং শেষ পর্যন্ত জিডিপি বৃদ্ধি না, প্রবৃদ্ধির 2041 সাল হার পর্যন্ত হ্যাঁ 2041 সাল পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার 8%-এর ধরে রাখবে। স্যার অ্যাবভ এটা বলতে এভাবে বলা স্থিতিশীল যায় না রাখবে, স্যার, ধরে রাখবে। স্যার এটা এভাবে বলা যায় না স্যার, আর যদি বদ্বীপ অ্যাবভ বলবো পরিকল্পনা যে যদি স্যার যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে আহ অতি দারিদ্র হ্রাস পাবে, চাকরির হুম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এবং কি বলবো সাস্টেইন 2041 সাল পর্যন্ত 2041 জিডিপি। জিডিপি প্রবৃদ্ধি 8%-এর উপরে ধরে রাখবে। ওকে, ফাইন। তাহলে বদ্বীপ দেখো, আমি যেটা স্পষ্ট করে বলছি, বদ্বীপ পরিকল্পনার কার্যকর প্রয়োগ চরম দারিদ্র্য দূর করবে, আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে, এবং 2041 সাল পর্যন্ত, শেষ থেকে অনুবাদ করছি, জিডিপি প্রবৃদ্ধি 8%-এর উপরে বজায় রাখবে বা ধরে রাখবে। ওকে, হ্যাঁ। তারপরের অংশটা, তারপরে বলো। এটা কিন্তু একটা রচনা, শেষ করে ফেলতেছো, মনে রেখো। তারপরে ইট উইল it will ইনক্রিজ, এগুলো increase trade and navigational opportunities and strengthen food security. হ্যাঁ, The এতটুকু। Delta অর্থ Plan কি, will অর্থ কি, অর্থ কি? স্যার এটি বাণিজ্য বাড়াবে এবং নেভিগেশনাল অপরচুনিটি মানে কি স্যার, উড্ডয়ন ওই যে, সুবিধা নাকি না না না, যোগাযোগ নৌপথে, যোগাযোগ এটি নৌ নৌ হবে, নৌপথে। চলাচল ও বাণিজ্য নৌজগৎ। সুবিধা বাড়াবে। ওকে, এবং আচ্ছা খাদ্য দেখো। নিরাপত্তা এবং খাদ্য সুদৃঢ় হবে। নিরাপত্তা বাড়াবে। ওকে, ঠিক আছে। এতে আমি পুরোটা একসাথে অর্থ করবো, তোমরা আগে অনুমান করো, দেখো অনুমানটার সাথে অর্থটা মিলতেছে কিনা। ইট উইল ইনক্রিজ ট্রেড এন্ড নেভিগেশনাল অপরচুনিটিজ এন্ড স্ট্রেংথেন ফুড সিকিউরিটি। অর্থ লাইনটা যদি ভালো করে না পড়ো, অর্থ ধরতে সমস্যা হবে। আগে বলো এটা থামবো কোথায়? ইট উইল ইনক্রিজ ট্রেড এন্ড নেভিগেশনাল অপরচুনিটি, শেষ একটা বাক্য। এন্ড স্ট্রেংথেন ফুড সিকিউরিটি, এখানে দুইটা ভার্ব আছে, দুইটা কাজ করবে এটা। নেভিগেশনাল অপরচুনিটি এবং ট্রেড, এই দুইটাকে বৃদ্ধি করবে। আর ফুড সিকিউরিটিকে, খাদ্য নিরাপত্তাকে কি করবে বলো? শক্তিশালী করবে। সুদৃঢ় করবে। শক্তিশালী হ্যাঁ, করবে। করবে। ওকে। তারপরে The Delta দ্য Plan ডেল্টা will প্ল্যান। also help হ্যাঁ reduce হ্যাঁ, থামো একটু পর্যন্ত। কেউ বলতে পারবে কিনা এখানে রিডিউস কোন ভার্ব? স্যার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব। স্যার এটা positive ইনফিনিটিভ স্যার। ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব এটা। হ্যাঁ ঠিক আছে, নন ফাইনাইটের ইনফিনিটিভ, এটা হলো বেয়ার ইনফিনিটিভ। একটু কথা মনে রাখবা, মেক সি হেল্প হিয়ার ওয়াক লেট, 5-7টা ভার্ব আছে। ওই ভার্বের পরে ওই ভার্ব গুলা যদি থাকে, মেক সি হেল্প হিয়ার, আই স হিম গো, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি টু গো হওয়ার কথা ছিল, এটা টুটা উচ্চ স্যার, থাকে। এটা স্যার মেক ফুল সি, রিডিউস হওয়ার কথা ছিল স্যার, কিন্তু রিডিউস মেক সি হেল্প হিয়ার ওয়াক লেট, ফিল, নোটিস, অবজার্ভ, এরকম কতগুলা ভার্ব আছে যেগুলার পরে দেয়ার ইনফিনিটিভ মানে টুটা উচ্চ থাকে। তাহলে দ্য ডেল্টা প্ল্যান উইল অলসো হেল্প রিডিউস, এটা পজিটিভ ভার্ব মানে রিডিউস করাবে, রিডিউস করাবে। হ্যাঁ বলো। The Delta Plan will also help reduce urban migration by about 60%, coastal zone out migration by 50%, and river area out migration by 50%. হ্যাঁ বলো, অর্থটা বলো। এই ডেল্টা প্ল্যান বদ্বীপ পরিকল্পনা কি কি করবে বলো? আরবান স্যার মাইগ্রেশন মানে কি? নগর অভিবাসন। নগর অভিবাসন স্যার। একটু অভিবাসন বলা যাবে স্যার একই দেশের মধ্যে হলে? কি বলবো তাহলে অভিবাসন ছাড়া? স্যার বলা যায়, অভিবাসন বলা যায়, ইন্টারনাল মাইগ্রেশন, এটা স্থানান্তর দেশের বলা যায় না মধ্যে। স্যার? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। অভিবাসন, উদ্বাস্তু, হ্যাঁ এটা সুন্দর হয় আরো। উদ্বাস্তু, বাস্তুচ্যুত, বাস্তুচ্যুতি বলা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, তাও সুন্দর হয়। ওকে, হ্যাঁ
ষাট তারপরে বলো। শতাংশ কমাবে হুম। এবং উপকূলীয় অঞ্চলের অভিবাসন 50% কমাবে এবং নদী অঞ্চলের অভিবাসন 50% কমাবে। ওকে। আচ্ছা তাহলে আমি স্যার এখানে আমার অর্থটা আউট একটু দেখি। আউট লেখাটার মানে কি স্যার? আউট ওই মানে মাইগ্রেশন মানে ওই জায়গা থেকে চলে যাওয়া। ইয়ে করা আর কি, তাহলে তো স্থানান্তরিত হওয়া। উপকূলীয় অঞ্চলে হবে না, উপকূলীয় অঞ্চল থেকে আচ্ছা হবে। দেখো, আমি বলি এবার অর্থটা, আমার এই অংশটা পড়ো একটু, একদম সহজ করে পড়ো তো, অর্থটা এখানে কোনো গ্যাপ আছে কিনা। বদ্বীপ পরিকল্পনা শহরমুখী অভিবাসন প্রায় 50% হ্রাস করবে। এছাড়াও দাঁড়ি দাঁড়ি উপকূলীয় দিয়ে ফেলছি কিন্তু এখানে, দাঁড়ি দিচ্ছি কারণ তিনটা কমা দিয়ে লিখতে লিখতে একটু ঝামেলা হয়। হ্যাঁ। এছাড়াও উপকূলীয় অঞ্চল ছেড়ে যাওয়ার প্রবণতা, যেটাকে উপকূলীয় অঞ্চল আবাসন বা বহির্গমন কেউ 50% এবং নদী অঞ্চল ছেড়ে যাওয়ার প্রবণতা 50% হ্রাস করতে এই পরিকল্পনাটি সহায়তা করবে। আচ্ছা, মাইগ্রেশনের অর্থ তুমি উদ্বাস্তু বলছিলা, মানে ওই যে উপকূল উদ্বাস্তু যেটা বলছো, ওই অভিবাসনের চেয়ে ছেড়ে যাওয়া বা উদ্বাস্তু হওয়ার প্রবণতা আর কি, তাই না? এটা সুন্দর হয়। তার অভিবাসনটাই বেশি প্রাঞ্জল। অভিবাসনটা তো, অভিবাসনের কিন্তু আলাদা একটা সংজ্ঞা আছে, আলাদা একটা টার্ম আছে, জি স্যার। তাই না? মানে কয়েকটা একই দেশের মধ্যে। কন্ডিশন আছে অভিবাসন। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। স্যার তো আমি এটা স্থানান্তর বলা যায় না স্যার? স্থানান্তর, হ্যাঁ, মানে ওই যে জন্য আমি অর্থ করছি যে ছেড়ে যাওয়ার প্রবণতা। স্থানান্তরটাই মনে হয় ঠিক আছে স্যার, কারণ অভিবাসন দ্বারা তো ওকে অন্য দেশে হয় সাধারণত। ওকে ওকে। তারপরে মনে রেখো, উত্তরগুলো একটু পরে বের করতেছি। তারপরে লাস্ট। হ্যাঁ। Delivering the BDP 2100 will require a combination of public and private funding from various sources. এটা বুঝছো, মানে এটা পাবলিক, পরের লাইনটা পড়ো দ্রুত। হ্যাঁ। The current investment plan to support the implementation of BDP until 2030 is estimated to be 38 billion US dollar, consisting of 65 infrastructure projects and 15 institutional and knowledge development ডেভেলপমেন্ট projects. প্রজেক্ট। আচ্ছা তাহলে কারেন্ট ইনভেস্ট অর্থটা বলো ফরিদা, দুই বাক্য অর্থ বলো এটা। স্যার চলমান বিনিয়োগ এই পরিকল্পনা। বিডিপি 2030 সালের মধ্যে চলমান এই বিনিয়োগ বিডিপি প্ল্যানটা একজন বললো, একজন বললো, একজনে বললো, সমস্যা নেই। হ্যাঁ, বাকিটা শোনো, মিলাই নাও আর কি, তোমার হৃদয়ের সাথে মিলাই নাও, কারণ সবাই তো সুযোগ দিতে পারবো না। একজন, হ্যাঁ বলো। কুইক। 2030 সাল পর্যন্ত আহ, চলমান চলমান বিনিয়োগ পরিকল্পনা, স্যার এটা বলা যায় স্যার। স্যার দুই বদ্বীপ হাজার পরিকল্পনা তিরিশ সাল পর্যন্ত সব মানে এই অর্থ এখান থেকে ধরো, 2030 সাল পর্যন্ত বিডিপি, মানে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য বর্তমান কি বলো, বিনিয়োগ 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 পরিকল্পনা, হ্যাঁ, বাংলাদেশ বদ্বীপ বিনিয়োগের পরিকল্পনা বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে আহ, না, বিনিয়োগের পরিমাণ 38 বিলিয়ন ডলার। অর্থটা এখান থেকে করো, তুলে পেয়ে যাবে ইজের আগ থেকে, সাবজেক্টের ভার্বের আগ থেকে অর্থটা করলে হয়ে যাবে। 2030 সাল স্যার যদি পর্যন্ত এরকম হয়, পরিকল্পনাটি বাস্তবায়নে বর্তমান বিনিয়োগ পরিকল্পনা ধরা হয় 380 কোটি মার্কিন ডলার। হ্যাঁ, 300 মানে 38 বিলিয়ন 38 বিলিয়ন বলা হবে, 38 বিলিয়ন মার্কিন ডলার। ওকে। যার মধ্যে এরপরে রয়েছে কনসিস্টিং অফ, মানে যার মধ্যে রয়েছে হ্যাঁ, 65টি অবকাঠামোগত প্রজেক্ট, অবকাঠামোগত উন্নয়ন এবং 15টি কি বলো, প্রাতিষ্ঠানিক এবং জ্ঞান ভিত্তিক জ্ঞান ভিত্তিক পরিকল্পনা। ওকে, দেখো লাইনটা একবার অর্থটা পড়ে শোনো স্পষ্টভাবে। আমি আবার বললাম, এটা কিন্তু শুধু অর্থ করো না, হৃদয়ের মধ্যে ধারণ করো, কারণ এটা একটা প্রশ্ন তো সলভ করতেছি। স্যার প্রজেক্টটা ওকে, কি যদি প্রজেক্টে লিখি তাহলে কি হবে স্যার? হ্যাঁ সমস্যা নেই, প্রজেক্ট লিখলে চলবে, এগুলো টার্ম। একজন একটু পড়ে শোনো অর্থটা। আর আমরা কিছুক্ষণ যেটা বলছি এটা স্যার, বদ্বীপ বলো। পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে সরকারি এবং বেসরকারি তহবিলের তহবিলের সংমিশ্রণ প্রয়োজন হবে। প্রথম বাক্য, দ্বিতীয় বাক্যটা। 2030 সাল পর্যন্ত বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার বর্তমান বিনিয়োগ পরিকল্পনাটি 38 বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে মানে রয়েছে আমি বলি 65টি 38 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে, মানে এই 38 বিলিয়ন ডলার ইজ এস্টিমেটেড টু বি 38 বিলিয়ন ডলার। বুঝছো কিনা? একটু পর্যন্ত কিন্তু একটা বাক্যের অর্থ।
এই যে জি স্যার। 2030 সাল থেকে অনুবাদ করছে, 2030 সাল থেকে এই বুঝছো, 2030 সাল পর্যন্ত, কথাটা বুঝছো, 2030 সাল পর্যন্ত বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার জন্য আর কি, মানে বদ্বীপ পরিকল্পনা 2030 সাল পর্যন্ত বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার জন্য। তারপরে কি বর্তমান বিনিয়োগ পরিকল্পনাটাই 38 বিলিয়ন ডলার স্যার এটা বরাদ্দ করা হয়েছে। আমি পরবর্তী পরে যে স্যার প্রকল্পগুলি বলছে মানে এইগুলি মিলে 38 বিলিয়ন এরকম না নাকি না, এর মধ্যে রয়েছে কনসিস্টিং, এর মধ্যে কি আছে, সমন্বিত? এর মধ্যে, এর মধ্যে হ্যাঁ, আছে কি বলো, 65টি 15টা কি, অবকাঠামো। 65টি অবকাঠামো প্রকল্প এবং 15টি প্রাতিষ্ঠানিক এবং জ্ঞান প্রকল্প। ওকে, এই এরপরে লাইনটার অর্থটা বলো, এরপরে লাইনটার অর্থ ধরো, আমি এনে দিতেছি। The World Bank, the হ্যাঁ, মনে মনে অর্থ করো, তুমি রিডিংটা একবার পড়ো, তারপর অর্থটা বলো কি হতে পারে। the World Bank has already invested 1.8 billion and US dollar to enhance the supply of safe pipe water, uh, improve sanitation and drainage infrastructure and embankment system, increase areas protected by boulders from tidal flooding and storm surge. It will also improve the navigability of 900 kilometers of inland waterways to reduce travel time and transport costs, both for cargo and passengers, thereby boosting national and regional trade. এই অনুমান করতে পারছো? জি স্যার। হ্যাঁ, মানে প্রথম কি বলো, প্যারা হ্যাঁ বলো। নিরাপদ পাইপের পানি সরবরাহ বাড়াতে বিশ্বব্যাংক হুম, ইতিমধ্যে $1.8 বিলিয়ন বিনিয়োগ করেছে। এরপরে সর্বনাশ করে ফেলছো তো। এই সবগুলোর জন্য বাকিগুলো 1.8 বলা লাগবে। বিলিয়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবগুলাই, এই যে টু মিলিয়ন, এই যে টু এনহ্যান্স আছে না, এই যে টু জি দেখো স্যার। লাইনটা পড়ে এইভাবে, এই যে দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ অলরেডি ইনভেস্টেড এত বিলিয়ন ডলার টু এনহ্যান্স, এটার জন্য, টু সাপ্লাই পাইপ ওয়াটার, সাপ্লাই অফ সেফ পাইপ ওয়াটার, টু ইমপ্রুভ স্যানিটেশন, তারপরে হলো টু, পরে টু ইমপ্রুভ স্যানিটেশন, ড্রেনেজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এমবেকমেন্ট সিস্টেম, আর একটা হলো ইনক্রিজ। এই দেখো তিনটা, টু এনহ্যান্স, টু ইমপ্রুভ, টু ইনক্রিজ, এই তিনটা কাজ করতে ইয়ে করছে কি বলো, $1.8 বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংক ইতিমধ্যে কি করেছে বলো। বিনিয়োগ করেছে এই বিষয়টা বুঝছো কিনা, বিনিয়োগ তিনটা করেছে। জিনিস, হ্যাঁ তিনটা জিনিস ইমপ্রুভ করতে, টু এনহ্যান্স এটা, টু ইমপ্রুভ এগুলা, এই তিনটা জিনিস, এন্ড টু ইনক্রিজ এই যে পোল্ডার দ্বারা বাঁধ সংরক্ষণ করা আর কি, এই তিনটা জিনিস বাড়াইতে ইতিমধ্যে $1.8 বিলিয়ন ইয়ে ব্যয় করছে। ডান। অর্থাৎ আমি আরেকবার, পোল্ডার হলো যে নদীর যে বাঁধ রাখে, এটা কি বলে, ওই যে তোমরা পাথরের পাথর বাঁধ, দিয়ে পাথর, ড্যাম। আরে হ্যাঁ এরকম, হ্যাঁ ওকে, লাইনটা অর্থটা পরে শোনো। পাইপ দিয়ে পোল্ডার, নিরাপদ জলের সরবরাহ বাড়াতে বাঁধ ব্যবস্থা, ড্রেন অবকাঠামো ও স্যানিটেশন উন্নত করতে এবং জলোচ্ছ্বাস ও ঝড়ের তীব্রতা থেকে রক্ষা করতে পোল্ডার ব্যবহার করে সুরক্ষিত একটি অঞ্চল বানানোর জন্য বিশ্বব্যাংক ইতিমধ্যে $1.8 বিলিয়ন বিনিয়োগ করেছে। প্লিজ এটি ঠান্ডা মাথায় জাতি বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। আমি কিন্তু দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ অলরেডি ইনভেস্টেড $1 বিলিয়ন, তাহলে এক নম্বর হলো টু এনহ্যান্স সেফ, তাহলে পাইপ দিয়ে নিরাপদ জলের সরবরাহ বাড়াইছে একটা, টু ইমপ্রুভ স্যানিটেশন ড্রেনেজ, এরপরে এই দ্বিতীয়ত হলো কি বলো, বাঁধ ব্যবস্থা, ড্রেন অবকাঠামো এবং স্যানিটেজ উন্নত করতে, আর 3 নম্বরটা কি বলো, 3 নম্বরে জলোচ্ছ্বাস ও জলোচ্ছ্বাস ও ঝড়ের ঝড়ের তীব্রতা থেকে তীব্রতা রক্ষা ঝড়ের করতে। তীব্রতা রক্ষা করতে। পোল্ডার মানে, আরে আমরা পোল্ডার বলতে বাংলায় কি বলে, ওই যে তুমি ব্লক, ব্লক আছে না, বাঁধ। ব্লক বাদ স্যার, দিয়ে একদম, বড় বড় হ্যাঁ পাথরের ব্লক। হ্যাঁ পাথরের ব্লক আর কি, পাথরের এই পোল্ডার না বলে পাথরের ব্লক বলতে পারো, ব্যবহার করে জি স্যার, সুরক্ষিত আমাদের অঞ্চল এখানে বানানোর জন্য। সিবিসি স্যার ওইটাই দিয়েছে স্যার, আমাদের এই চট্টগ্রামে সিবিসি স্যার ওইটাই বড় বড় পাথরের ব্লক দিয়েছে যাতে হ্যাঁ ভেঙে না ব্লক, যায় হ্যাঁ পাড়টা। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বলো, হ্যাঁ এরপরের লাইনটা একটু বলো, তারপরে আমরা সরাসরি প্রশ্ন আচ্ছা, চলে যাবো, আর 2টা লাইন পরে। হ্যাঁ এটি যাত্রী এবং দাঁড়াও, মালবাহী জাহাজ
দাঁড়া দাঁড়া একটু, হ্যাঁ, না 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 না, এটা তো জানি, ইট উইল, হ্যাঁ, আচ্ছা। ইট উইল অলসো, এই It অংশটা, will হ্যাঁ। also improve the navigability of 900 kilometers of inland waterways to reduce travel time and transport costs, both for cargo and passengers, and thereby boosting national and regional trade. ও, এটা এটা আমি একটু সময় দিই, একটা মিনিট ভাবো, তিনটা বাক্য অর্থ করো, চিন্তা করো। নেভিগেবিলিটি মানে হলো নাব্যতা। স্যার আগে একবার ইনল্যান্ড কি করো, ওয়াটার মানে মানে অভ্যন্তরীণ জলসীমা, অভ্যন্তরীণ নৌপথ আর কি। একাধিক বাক্যে অর্থটা করার চেষ্টা করো। ওকে, বলবো, বলবা কেউ? এটি 900 কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা উন্নত করবে। হুম। এতে পণ্যবাহী এবং যাত্রী উভয়ের জন্য ভ্রমণের সময় এবং পরিবহন খরচ হুম, আহ, কমে কমিয়ে যাবে, জাতীয় ও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পাবে। কমে যাবে, ফলে আন্তরিক আঞ্চলিক, ফলে দিয়ে তো তাহলে তিনটা বাক্য হয়ে যায় দেখি। ওকে, এ বলছো কিনা তিনটা বাক্য? ওকে, পড়ো এটি যাত্রী পড়ো। এবং যাত্রী মালবাহী এবং জাহাজ মালবাহী উভয়ই যাতায়াতের সময় এবং পরিবহন ব্যয় হ্রাস করার জন্য 900 কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা উন্নত করবে, ফলে হুম, জাতীয় এবং আঞ্চলিক বাণিজ্য ব্যাপকভাবে সমৃদ্ধ হবে। সমৃদ্ধ হবে। ওকে, ডান। এরপরের লাইনটা কি? এরপর দ্রুত পড়ে দাও, আর অর্থ করা লাগবে না, অনুমান করে না, The অর্থটা bank করার জন্য। is al- the bank is also preparing several upcoming projects to further support the implementation of BDP আরো to কিছু পদক্ষেপ নিচ্ছে। 2100. হ্যাঁ, This project will help improve the navigability and river management infrastructure of Jamuna River to support inland water transport ট্রান্সপোর্ট, হ্যাঁ, and boost economic activities around the river as মানে well যমুনা as নদীর আহ, মানে অভ্যন্তরীণ যে ট্রান্সপোর্ট, এটাকে কি করে বলো, এগুলা তৈরি করতে। তারপরে হলো অর্থনৈতিক কর্মকাণ্ড, নদীপথে নৌপথে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে, এই যে নতুন নতুন প্রজেক্টটা, অ্যাজ ওয়েল এজ রিস্টোর দ্য ইকোলজি অ্যান্ড ট্রান্সপোর্ট ক্যাপাসিটি অফ দ্য রিভার্স অফ ঢাকা সিটি। এবং ঢাকা সিটির কি বলো, ওই যে ইকোলজি মানে কি, বাস্তু বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র এবং বাস্তুতন্ত্র স্যার ট্রান্সপোর্ট ক্যাপাসিটি, পরিবহন যানবাহনের ক্ষমতা। ক্ষমতা। সক্ষমতা ওকে পরিবহন সক্ষমতা। ওকে, পরিবহনের মানে এই প্রজেক্টের মধ্যে কি কি আছে সেটা আমরা বলছি। ওকে, দেখো এটা প্রশ্ন আছে কিনা খুঁজে নেবো। এরপরে দা ব্যাংক উইল অলসো, এটা লাইনটা অর্থ বলো, হ্যাঁ। The bank will also work with the government to focus on reducing population while enhancing uh, climate resilience and productivity of irrigated agriculture. ওকে, হ্যাঁ, আরেকবার পরে লাইনটা পড়ো। The climate smart agriculture and water management project will rehabilitate water control infrastructures, drainage and irrigation sub projects, making an area of 1,25,000 sir, HM is a হেক্টর, হেক্টর। হেক্টর। আচ্ছা, একটু বলো, hectore খুব, climate আমি তোমার resilient. একটা প্রশ্ন উত্তর বলে, একটা কথা বলে রাখি, মনে রাখবা যে এই অংশটা যে পড়তেছো না, এই অংশটা থেকে কিন্তু থিমেটিক কোশ্চেনের প্রশ্ন উল্লেখযোগ্য নাই। এই অংশটা থেকে আমাদের এই অংশটা পড়তেছো, এই ক্ষেত্রে তোমরা যদি প্যাসেজের মধ্যে যে অংশের মধ্যে প্রশ্নের সম্পৃক্ততা আমরা পাবো না কি পয়েন্টের সাথে, সেক্ষেত্রে আমরা একটু এড়িয়ে যাবো। তারপর অর্থটা তুমি একটু একবার পড়ে নাও, অর্থটা পড়ো, অর্থটা একবার বলে দাও, তারপর আমি বিডিপি সরাসরি প্রশ্ন দেবো। 2100 বাস্তবায়নে আরো সহায়তা করার জন্য বিশ্বব্যাংক আরো বেশ কয়েকটি আসন্ন প্রকল্প প্রস্তুত করছে। এই প্রকল্পগুলো যমুনা নদীর নাব্যতা এবং নদী ব্যবস্থাপনার অবকাঠামোগত উন্নতি করবে, দাঁড়িয়ে, হ্যাঁ, ফলে অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং নদীর আশেপাশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক সহায়ক হবে। হবে, হ্যাঁ। এছাড়াও
এছাড়াও এই প্রকল্পগুলো ঢাকা শহরের নদীর পরিবেশ ও পরিবহন ক্ষমতা পুনরুদ্ধার ক্ষমতা করবে। মানে রিস্টোর করবে। ওকে, ডান। আচ্ছা দাঁড়াও, এইখানে একটু দেখে নাও, এটা লাস্ট দ্যাট এই ডেল্টা গভর্নেন্স মনে রাখবো, এই টার্মটা মনে রেখো। এই শুধু এই লাইনটা পরে আমরা প্রশ্ন চলে দিতেছি। এ সিরিজ অফ ইনস্টিটিউশনাল Policy, institutional and policy reforms are underway to support the implementation of BDP 2100. কতগুলা Uh, নীতি, প্রাতিষ্ঠানিক এবং নীতিগণের কাজ, a সংস্কারের কাজ Delta চলতেছে। Governance ওকে, Council and an interministerial forum headed by the Prime Minister of Bangladesh have already been established to provide strategic direction. ডিরেকশন। তাহলে এই ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠিত হয়েছে, ইন্টার মিনিস্টারিয়াল, দুইটা জিনিস গঠিত হয়েছে। কি কি বলো? একটা হলো আন্তঃ মন্ত্রণালয় ফোরাম, আর একটা হলো ডেল্টা গভর্নেন্স কাউন্সিল। কার নেতৃত্বে? প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুইটা জিনিস গঠিত হয়েছে। একটা হলো ডেল্টা গভর্নেন্স কাউন্সিল এবং কি বলো, এটা হচ্ছে আন্তঃ মানে মন্ত্রণালয় আন্তঃ ফোরাম। মন্ত্রণালয় ফোরাম গঠিত হয়েছে। কেন গঠিত হয়েছে বলো? টু প্রোভাইড To provide a কৌশলগত strategic দিক direction. নির্দেশনা প্রদানের জন্য। কৌশলগত দিক নির্দেশনা দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, এখানে আর আমি দরকার নাই এগুলা। ওকে, আচ্ছা, এবার আমারে বলো উত্তরগুলা কিভাবে সাজাইছি তুমি একটু খুব ভালো করে দেখো। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট? হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট বলো। উত্তরগুলা পড়ো, আর বাকি This তোমার কাজটা passage এইভাবে is করবা। about or mainly centers on the implementation of Bangladesh Delta Plan 2100. হুম, Some of the most vital key points covered in the passage are. আমরা কিন্তু লিখে দিছি গত ক্লাসে। তাহলে এরকম ধরনের যেই প্যাসেজটা আসুক, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ মেইনলি সেন্টারস অন, এই বিষয়ে সাম অফ দ্য মোস্ট ভাইটাল কি পয়েন্টস কভার্ড ইন দ্য প্যাসেজ আর দিয়ে আমরা ওইগুলা লিখবো। কথা বুঝছো কিনা? অথবা শুরুতে আমরা এভাবে করতে পারি। শুরুতে আমি যে লিখেছি এটা ভেরি আমার কাছে স্ট্রাইকিং একটা বিগিনিং মনে হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে লিখে দিছি। আরেকবার পড়ে শোনাও, বলো। What are the passage হোয়াট দ্য predominantly প্যাসেজ, what হোয়াট দ্য what প্যাসেজ the passage predominantly centers on or deals with is the implementation of Bangladesh Delta Plan at 2100. To robustly present the core content of the passage, several exclusive facts or points are also simultaneously presented or demonstrated in a very coherent way. They আচ্ছা, আমি are. তোমার শোনো, পড়া বন্ধ, 1 মিনিট সময় নাও। 1 মিনিটে তুমি শুধু আমার এই বাক্যটা মুখস্থ দাও, এতটুকুই। এই বাক্যটা মুখস্থ দাও, এটা আমি লিখবো এই পরীক্ষার হলে যদি আসে। ওকে, এক স্যার মিনিট এখানে সময়। হোয়াটটা না লিখলে কি কারেক্ট হবে? না, হবে না, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবজেক্ট। ওকে, হ্যাঁ, সাবজেক্টের সাবঅর্ডিনেট ওকে। ক্লজটা। ওকে, পড়ো। এটা 1 মিনিট সময় মুখস্থ করো, 1 মিনিটে। ওকে, বলো। এই একজন বলো, কি লিখছো, কি লিখবা? What the passage predominantly centers on or deals with the or focuses on is dash. ইজ দ্যাট হোয়াট দ্য প্যাসেজ, মানে এই একজন যে প্রশ্ন করছো আমার এটা সাবঅর্ডিনেট। হোয়াট দ্য প্যাসেজ, এটা হলো এই বাক্যের সাবজেক্ট। হোয়াট দ্য প্যাসেজ, হোয়াট মানে হোয়ার হি লিভ ইজ আনসার্টেন। বাক্যটা একজন বলো। Where Where he he lives lives is uncertain. বুঝছো কিনা? হোয়ার হি লিভ এটা হলো সাবজেক্ট। হোয়াট ইউ ওয়ান্ট ইজ নট ক্লিয়ার টু মি। তাহলে হোয়াট ইউ ওয়ান্ট এটা হলো সাবজেক্ট। তাহলে হোয়াট দ্য প্যাসেজ
সেন্টার্স অন, দিস ইজ দ্য সাবজেক্ট, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে ইজ, এটা হলো ইয়াটা, খুব ভালো স্ট্রাকচার এটা। তারপরে তো বললাম টু রোবাস্টলি প্রেজেন্ট দ্য কোর কন্টেন্ট, এটা মনে রেখো, রোবাস্ট বানাটা আমার ভুল লিখো না। আমি দ্বিতীয় বাক্যে বলছি প্রথমে মেইন আইডিয়াটা বলে রাখছি, এরপরে আমি দেখো দ্বিতীয় আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই যে কোর কোর কন্টেন্টটা কি বলতে পারবা? মূল কোর কন্টেন্ট কি বলো তো, একদম বলো, কোর কন্টেন্ট কি, কোর কন্টেন্ট অফ দ্য প্যাসেজ কি? স্যার প্যাসেজের মূল বিষয়, মূল ভাব মূল স্যার, বিষয় কোনটা? মূল মূল ভাব বিষয়টা হলো ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন অফ ইমপ্লিমেন্টেশন। আমি বললাম যে এই যে মূল বিষয়টাকে, আমি প্রথম বাক্যে বলছি এই প্যাসেজে মূলত যেই বিষয়টা পেঁচানো হয়, যেই বিষয়টা মুখ্য উদ্দেশ্য করে বলা হয়েছে, এটা হলো ইমপ্লিমেন্টেশন অফ বাংলাদেশ ডেল্টা প্ল্যান। এই মুখ্য বিষয়টাকে, এই কোর কন্টেন্ট অফ দ্য প্যাসেজটাকে আরো কি বলো, রোবাস্টলি, মানে প্রবল ভাবে উপস্থাপন জোরালো করার ভাবে জন্য, স্যার, হ্যাঁ জোরালো জোরালো ভাবে ভাবে। উপস্থাপন করার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ধারাবাহিক ভাবে উপস্থাপন করা হয়েছে। সেগুলো তো আমি বলছি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, এই যে ফর্মুলেটিং রিজন ফর ডেল্টা প্ল্যান, রিজন ফর্মুলেটিং কেন এন্ড করা হয়েছে, ডেভেলপমেন্ট। বেনিফিটস এবং ইমপ্লিমেন্টেশন। আমি আবার বললাম প্লিজ আল্লাহর হস্তে বোঝো, দে আর এর পরে কেউ না হাইফেন টাইফেন ব্যবহার করছি, না স্যার, এরপরে আমি পয়েন্ট আকারে ব্যবহার করছি। আমাদের কি দলিল আছে কিনা সেটা বলো, প্রমাণ কোথা থেকে দেখাইবা? স্যার ওই যে স্যার বুলেট থেকেই, এনসিটিভির ওই যে এনসিটিভি থেকে। লার্নিং আউটকামের বাক্যটা কিভাবে লিখছে, ওইটা যদি কেউ স্যার ভুল ওখানে বলে বুলেট দিয়ে আমাদেরটা লিখছে, ভুল, আমরা স্যার বুলেট দিয়ে লিখবো স্যার। আমরা ওইভাবে লিখছি। যদি কেউ বলে ভাই তোমার যদি কেউ ইয়া করে, বলবা যে ভাই আপনি দেখেন আগে এরা কি ঘাস খাইয়া কাটতেছে বাংলাদেশের তো ন্যাশনাল কারিকুলাম, তাই না? ওকে, তারপরে এটা বলো, এরপরেটা স্যার এরপরে রিজন ফর এরপরে বলতে স্যার রিজন ফর ফর্মুলেটিং। হ্যাঁ আমি তো বলছি এই এই পয়েন্টগুলো আমি কোথা থেকে নিচ্ছি, কেউ বলবা একটু? স্যার স্যার প্যাসেজ থেকে স্যার। এনসিটিভি না না, এই পয়েন্টগুলো আমি কোথা থেকে মানে কপি করে ফেলছি? কোশ্চেন থেকে। প্রশ্ন স্যার থেকে। প্যাসেজ থেকে স্যার, প্রশ্ন থেকে প্যাসেজের আমি বিভিন্ন অনুমান করে পয়েন্ট নিয়ে থেকে নিচ্ছি। স্যার, হ্যাঁ প্যারাগুলো থেকে। প্রশ্নের পয়েন্টগুলো নিয়ে নিচ্ছি, এগুলো হলো সাপোর্টিং পয়েন্ট। ওকে, তারপরে দ্বিতীয় বাক্যটা পড়ো। For স্যার what হোয়াট purposes has the government of Bangladesh formulated দাঁড়াও, Delta একজন Plan? আসাদ কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছে যে স্যার একজনের বারবার ভয়েস দেওয়া অন্যজনের সুযোগকে সাপ্রেস করে। থ্যাংক ইউ, এক্স্যাক্টলি আমি রাজি আছি। একজন 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 ইয়ে করো, স্যার মানে যিনি তোমরা একটু যিনি কমেন্টটা করছে থাক। ওনাকে সুযোগ না দেওয়া হোক। মানে না, সবাই একটু একজন একজন করে মানে ইয়ে করো, এটা গণতান্ত্রিক অধিকার, কোনো সমস্যা নেই, আমরা সবাই ভাই ভাই। ওকে বলো, হ্যাঁ আর দুইজন বলো, এরপর পড়ো, বলো বলো একটা বলো হ্যাঁ কোশ্চেন আসাদ ভাই আপনি বলেন। আসাদ ভাই বলেন, আসাদ কই বলো, আসাদ। না স্যার, আমার বলার উদ্দেশ্য না, কিন্তু আমার না বারবার একই আরে ভয়েস শুনতে স্যার বিরক্ত না লাগে, বুঝছি এটা হচ্ছে কারণ। এই যে তোমার ধন্যবাদ যে মত প্রকাশের স্বাধীনতাতে আমরা আছি এখন, এটা যে বলতে পারতেছো খুব ভালো লাগতেছে। ওকে এবার বলো, শেয়ার করো, সমস্যা নেই, অন্যরাও শেয়ার করো, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল। দাঁড়াও, প্রশ্ন করে আগে আমি প্যাটার্ন গুলো তোমরা একটু জব্দ করে নাও, কারণ কালকে থেকে তো লিখবা পরীক্ষার হলে, কালকে ঘুম থেকে তো লিখতে হবে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি দ্বিতীয় বাক্যটা। প্রশ্নটা পড়ো ওমা, সবাই পেলেন? For what purposes has the government of Bangladesh formulated Delta Plan 2100? হুম The government of Bangladesh has several significant objectives behind the formulation of BDP 2100. There's as follows: এই দে আর economic অ্যাজ growth. ফলোজ, আমি বলে রাখি দে আর অ্যাজ ফলোজ, এইভাবে লিখবা, বাক্যটা মনে রাখবা, এগুলো নিম্নরূপ। দে আর অ্যাজ ফলোজ, দে আর স্যার অ্যাজ এখানে কেন ফলোজ। কলম দিলেন স্যার? স্যার আগেরটাতে কলম দেন না স্যার, এখানে কেন কলম না দিলেন? এটাতে দে আর অ্যাজ ফলোজ বলে আমি বাক্য শেষ করে ফেলছি, বুঝছো কিনা? এরপরে কোলন, এটা কোলন ব্যবহার করেও দেওয়া যাবে, আর ওইটা একটা বাক্যের অংশ হিসাবে রাখছি। সেগুলো হলো, আমরা কোলন দিয়ে বাক্যগুলো লিখি না, কোলনের ব্যবহার, বুঝছো কিনা? আর এইটা হলো এই প্রথম বাক্যে যেটা লিখছি দে আর, বুঝছো কিনা? দে আর রিজন ফর কি বলো, ফর্মুলেটিং ডেল্টা প্ল্যান, দ্য বেনিফিটস, এগুলো কমাও দেওয়া লাগবে না, ওই প্যাটার্নটা ফলো করো, এটাও লিখবা। ওকে হ্যাঁ, কোলন দিয়েও লেখা যায় 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে ডট চিহ্ন দিয়ে এরকম বুলেট দিয়ে ব্যবহার করবা। ইকোনমিক গ্রোথ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এইটা লিখলে আমাদের একটা একটা জিনিস নিরাপদ, যে তোমার বাক্য লেখার ঝুঁকি নাই আর, ফ্রেজ আকারে ব্যবহার করলে ফ্রেজ। ওকে 2 নম্বর প্যাটার্ন, বুঝছো কিনা বিষয়টা? জি এটা স্যার। কিন্তু আমরা ওই 2 নম্বর বাক্যটা থেকে নিচ্ছি। 3 নম্বরে হোয়াট কাইন্ড অফ লস অর নেগেটিভ ইম্প্যাক্ট, বলো লাইনটা পড়ো।
What kind of loss or negative impact could Bangladesh face if this project is not implemented? হুম If the হুম plan is not implemented in time, the negative effects on Bangladesh could be the following. ফলোইং Agricultural production will be reduced, হুম unemployment will rise, the হুম number of refugees will increase, হুম will create additional pressure on urbanization, GDP হুম growth will slow down. ওকে। আচ্ছা, মানে উইল ক্রিয়েট মানে ইট উইল ক্রিয়েট। আচ্ছা, আমার একটা প্রশ্ন তো শোনো, এখানে আমি কেন ক্যাপিটাল লেটার ব্যবহার করছি সেটা বলো। সেন্টেন্স। স্যার তো এটা আমি তো সেন্টেন্স পুরোটা ব্যবহার একটা করছি, সেন্টেন্স। সবগুলো আমরা সেন্টেন্স আকারে ব্যবহার করছি। অর্থাৎ যদি তুমি দিতে পারো এরকম কোড বি দা ফলোইং, তারপরে আমি পুরাটারে সেন্টেন্স আকারে ব্যবহার করছি, নো প্রবলেম। ওকে, এগুলো সব মনে রাখবা, মানে প্রাতিষ্ঠানিক ভাবে সত্য, এগুলো চার সব নম্বরটা। হুম। 4 স্যার নম্বরটা হলো 4 ইট উইল আর নম্বরটা। কি, মানে 4 নম্বরটারে তুমি উইল বলতে আমি মানে ইট উইল আর কি, ইট উইল ক্রিয়েট এডিশনাল প্রেসার অন, বুঝছো না? ঠিক আছে স্যার। হ্যাঁ ওকে, হ্যাঁ। তারপরে এরপরে এরপর প্রশ্ন, হোয়াট বেনিফিট। এই কথা বুঝছো কিনা? ইফ দ্য ডেল্টা প্ল্যান, বাংলাদেশ উইল এনজয় দ্য ফলোইং বেনিফিট, এক্সট্রিম পভার্টি উইল বি রিডিউসড। আর তুমি চাইলে কিন্তু ফ্রেজ আকারেও লিখতে পারো, তাহলে আমরা হয়তো ফ্রেজ আকারে লিখবো, নইলে সেন্টেন্স আকারে লিখবো। আমি কি এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি তো? মোর জি এমপ্লয়মেন্ট স্যার। উইল বি ক্রিয়েটেড, জি জিডিপি স্যার। গ্রোথ উইল, তোমার যেটা তোমার কাছে সুবিধাজনক মনে হয়। একটা কথা খুবই সাংঘর্ষিক হবে, যদি একই উত্তরে একটা দিছো ফ্রেজে, একটা দিছো বাক্যে, এটা কাটা যাবে। আমি কি কথা বুঝতে পারছি? Yes, জি sir. স্যার। স্যার জি সময় স্যার। বাঁচানোর জন্য ফ্রেজে দিলে কি মার্কস কম পাওয়া যাবে? কোনো মতে মার্কস কম পাওয়া যাবে না। তুমি বলবা যে এগুলাতে তুমি তোমার ইরেডিকেটিং, তুমি এগুলাতে যদি বলো ইরেডিকেটিং এক্সট্রিম পভার্টি, বুঝছো কিনা, ক্রিয়েটিং মোর জব, যদি আমি পার্টিসিপল করে ব্যবহার করি, তাহলে কি করবো, ইরেডিকেটিং এক্সট্রিম পভার্টি। এই কথা বুঝতেছো কিনা, ক্রিয়েটিং মোর জব। এরপরে কি বলো, গ্রোয়িং দ্য জিডিপি, ওই এই এত পার্সেন্ট, তাই না? মেইনটেনিং এরপরে জিডিপি হ্যাঁ গ্রোথ। হ্যাঁ, মেনটেনিং এটা, জিডিপি তারপরে গ্রোথ। হলো ইনক্রিজিং এটা, তাই না? স্ট্রেংথেনিং তারপরে ফুড সিকিউরিটি, স্ট্রেংথেনিং, রিডিউসিং, এই আর রিডিউসিং। কি, আশা করি ক্লিয়ার। তারপরে জি বলো, স্যার। দ্রুত বলো, হ্যাঁ। হুম In which sectors of the Delta Plan has the World Bank already invested? How will the investment benefit national and regional trade? ওকে The World ওকে, Bank হ্যাঁ has already financed $80 billion in several হুম areas of the Delta Plan in order to increase safe water supply through pipes, develop dam system, drainage infrastructure, and sanitation, and increase protected areas to guard from tidal flows and storm surge. Besides, this investment will greatly benefit national and regional trade because it will reduce travel time, minimize transportation costs, increase navigability of 900-kilometer inland waterways. এই ই টুইলের পরে তুমি হাইফেন না দিলেও চলে, আমি কিন্তু হাইফেন না দেওয়ার পক্ষে, বুঝছো তো বিষয়টা? জি স্যার। জি স্যার। আর দিলেও যে কার পুরো আহামরি কিছু হবে এমনটা না। ওকে, কিন্তু এগুলো স্মল লেটারে লিখবা। ওকে, স্যার বিকজ ইট উইল রিডিউস। ফার্স্ট অ্যান্সারটার ওগুলো পয়েন্ট আকারে দিলে কি হবে? কোনটা? ওই এটা এটা উম, এই মানে প্রথম অংশটা জি পয়েন্ট স্যার, আকারে প্রথম আমি, অংশ। যেহেতু আমি এবার বলো, এই আমি পয়েন্ট কোনো কমাই দিচ্ছি, কারণ অনেকগুলো পয়েন্ট আকারে দিচ্ছি তো, এই জন্য একটা, যেহেতু এখানে দুইটা জায়গায় পয়েন্ট করার সুযোগ আছে, একটারে নেগেটিভ লিখছি, একটারে পয়েন্ট আকারে দিচ্ছি। আমি তো কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এইভাবে তুমি একটু কাইন্ডলি দেখে নিও, একটু দেখে নিও প্রশ্নগুলা। ওকে, এটা একটু দেখে নিও। তবে আমার একটা পিডিএফ কি একটু কাইন্ডলি গ্রুপে দিবেন? পিডিএফটা দিয়ে দেবো, কিন্তু আমার একটা কথা আছে, এটার একটা সামারি কি তুমি আগামী ক্লাসের শুরুতে লেখা দিয়ে যাবে কিনা? আমি সত্য কথা তোমার বলতে চাই, আমি সামারি নিয়ে অনেক আতঙ্কে থাকি। সামারি খুব সহজ কাজ না, তুমি আমার একটু স্যার হেল্প করবে। লিখছিলাম সামারি। স্যার আমরা ইনশাল্লাহ ট্রাই করবো স্যার। আচ্ছা, যারা লিখছো থ্যাংক ইউ প্রমিস। সো মাচ, কিন্তু একটা কথা দাও যে তুমি, আমি কিন্তু সমাধানের সলিউশনের মধ্যে কিন্তু আমি সামারিটাও মানে আছে, আমি সলিউশনটা দিয়ে দিতেছি, কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট, তুমি সলিউশনটা দেখো না, উত্তরগুলো দেখো, সবকিছু দেখো, কিন্তু সামারি একটা জি নিজের স্যার, মতো করে লেখার সামারিটা আমরা চেষ্টা নিজের মতন করে লিখে স্যার আপনাদের করে। ওই তারপরে আমি পরবর্তী আগামী ক্লাসে শুরুতে আমি আপনাদের বলবো কেন স্যার। এটা লিখলাম এটা আমি ব্যাখ্যা করবো আগে, তারপরে জি তোমারটা স্যার। কোন জায়গায় অসঙ্গতি আছে সেটা একটু চেক করবো আগামী ক্লাসে। আমি আগে আবার বলে রাখি, আগামী ক্লাসে আমি যে
চোরাই কয়েকটা বাক্য কিসের জন্য বলো? এস এর জন্য সিমেট্রিক স্যার। কোশ্চেন গুলো লেখার জন্য। না 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 না, এই লেটার টু এডিটরের স্যার জন্য। লেটার। লেটার টু এডিটর, এই সামারিটা অ্যানালাইসিস করবো, কিছু চোরাই বাক্য ইয়ে করবো, কথা শুনো, প্ল্যানটা বলতেছি। পরের ক্লাসে আমি রচনায় চলে যাবো, রচনার চোরাই বাক্য। তারপরে এরপরের ক্লাসে কোন কোন রচনাগুলো আমাদের পড়া উচিত, কোন কোন পয়েন্ট গুলা করা উচিত, এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। এর এই 2-3টা ক্লাসের পরে আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা আবার ট্রান্সলেশন প্র্যাকটিস করবো, থিমেটিক কোশ্চেন, সামারি, ওইভাবে করে আমরা আবার শুধু প্র্যাকটিসের মধ্যে থাকবো আর কি। হ্যাঁ, স্যার একটা কথা বলার ছিল। বলো। স্যার যে হোমওয়ার্ক গুলো দেন মানে সেইগুলো যদি আপনাকে আগে থেকে যদি পাঠিয়ে দিতাম, ওইখানে কি ভুলগুলো আছে সেইগুলো মানে বলে দিলে মানে সামনের ঠিক দিকে করে করো, দিলে সামনে ভালো হতো। সামনের দিকে করো, এখন তো রানিং অনেকগুলো আছে, সামনের দিকে যখন প্র্যাকটিস করাবো, থিমেটিক কোশ্চেন তো আরো বেশ কয়েকটা প্র্যাকটিস করবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, তখন করবো। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সামনের দিকে কিন্তু সামনের দিকে মূলত মূল ক্লাস হলো 3-4টা, আর 3-4টার পরে আমরা আবার কোথায় যাবো বলো? প্র্যাকটিস সেশন গুলো ইয়ে করবো, মানে আরো বেশ কিছু থিমেটিক কোশ্চেন যদি হাতে কলম প্র্যাকটিস করো, ইমপ্রুভ করবা। ঠিক আছে, স্যার পিডিএফটা দিয়েন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।